স্টুপিড, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? এটা কি করলে তুমি? পাশ থেকে এক অপ্রত্যাশিত 440 ভোজওয়ালা ধমকের সম্মুখীন হতেই কেঁপে উঠলাম আমি। ঝিম ধরা মাথাটাতেই জোর খাটিয়ে নড়ে চড়ে বসলাম। সত্যি বলতে জীবনের প্রথম ফ্লাইটেই কোনো অজানা ছেলের গা বমি করে ভাসিয়ে দেব দুঃস্বপ্নেও ভাবিনি। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় ঠিক কি করা উচিত সেটাও জানা নেই আমার। দুর্বল শরীরটা নিমিষেই তলিয়ে আসতে চাইছে। পাশে বসে থাকা ছেলেটির দিকেও সেভাবে তাকাইনি এখনো পর্যন্ত। কি করব, কিভাবে করব, পাশে থাকা ব্যক্তিটির বিপরীতে কি জবাব দেব, এইসব ভেবেই ভয়ে ছমছম করতে লাগলো আমার পুরো শরীর। হাউ ডিয়ার ইউ রাবিশ! আমার জ্যাকেটটা নষ্ট করে এখনো চুপ করে বসে আছো তুমি? মাথায় কোনো সেন্স নেই? কোনো প্যাসেঞ্জারের গায়ে এসব ইয়াক টাইপ কাহিনী করে এখন ইনোসেন্ট সাজা হচ্ছে, তাই না? এবার ভয়ে ভয়ে হলেও খানিকটা সাহস সঞ্চার করে মুখ তুলে তাকালাম আমি। গাঢ় কালো বর্ণের স্বচ্ছ একজোড়া চোখ, কুচকে রাখা ভ্রুযুগল, কপালে পড়ে থাকা একগুচ্ছ সিল্কি চুল, পিঙ্ক রঙের মোড়ানো ঠোঁট, সাথে ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল, দুধের আতা গায়ে, সব মিলিয়ে যে কোনো মেয়েকে খুন করবার জন্য যথেষ্ট মানুষটি। আমি কিছুক্ষণ পলকহীন চোখে চেয়ে রইলাম। মাথাটা ভীষণ ঘুরছে আমার, হয়তো আবারও বমি হবে। আশঙ্কা করে মুখে বাঁ হাত চেপে ধরে শটান হয়ে দাঁড়িয়ে পড়লাম। প্রায় সাথে সাথে এক ছুটে এগিয়ে এলো একজন লেডি কেবিন ক্রিউ। সিটে বসে থাকা ছেলেটির কাছে অনুনয়ে ভরা গলায় ক্ষমা চেয়ে তৎক্ষণাৎ আমাকে ওয়াশরুমে নিয়ে গেলেন। আমার সামনের দুই সারি পেরিয়ে বসা ছিল আইও। সেও চেঁচামেচির আওয়াজ শুনে ওয়াশরুমে চলে আসে। এরপর আমি অনেক বমি করেছি, এখন শরীরটা প্রচন্ড ক্লান্ত। চোখে মুখে বার কয়েক পানির ঝাপটা মেরে টলমলো পায়ে বেরিয়ে এলাম। সিটে এসে বসতেই পাশের ছেলেটিকে সিটে বসে থাকতে না দেখে ভ্রু কুঁচকালাম আমি। তবে খুব বেশি ভাবলাম না। আইও ব্যস্ত হয়ে প্রশ্ন করলো, তা যার গায়ে আকাম কুকামটা করেছিস সে হতভাগা কোথায়? দেখ, বেশি উড়িস না চান্দু। আজ দুজনের সিট পাশাপাশি পড়লে না ওনার বদলে তোর গায়ে উল্টি করে ভাসিয়ে দিতাম আমি। এখন যা তো যা, নিজের সিটে গিয়ে বস। ঠিক আছে আমি। এই কথা বলেই চোখ দুটো বুজে দুর্বল শরীরটা সিটে এলিয়ে দিয়ে মনে মনে নিজেকে হাজারো গালিগালাজ করতে শুরু করলাম। কি এমন দরকার ছিল মাতব্বরি করে ফ্যামিলিকে সারপ্রাইজ দিতে যাওয়ার? কি একটা বৃষ্টি কাণ্ড ঘটে গেল, লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। মেডিসিন গুলো বিচ্ছি করলো। মেডিসিন কি এসে এরকম একটা ঘটনা ঘটলো, নাকি পাশের ছেলেটার সাথে বহু জন্মের শত্রুতা ছিল কে জানে। এর মধ্যে ছেলেটা ফিরে এসে পাশে বসলো, মানে সাধ হতে গিয়েছিল হয়তো। চোখে মুখে বিরক্ত ছেলেটার, ভাবলাম ক্ষমা চাওয়া উচিত। ভুলটা তো আমারই। আই এম সো সরি ভাইয়া, অ্যাকচুয়ালি আমি জার্নিতে খুব একটা কমফোর্টেবল ফিল করি না। আমার ফার্স্ট ফ্লাইট ছিল এটা, প্লিজ কিছু মনে করবেন না। ইচ্ছে করে করিনি, ট্রাস্ট মি। উনি তপ্ত শ্বাস ফেলে কানে হেডফোন গুঁজে দিলেন। আমার দেখেও এক প্রকার না দেখার ভান করে সিটে হেলান দিয়ে বসলেন। বুঝতে পারছি না ঠিক কি করা উচিত আমার। ভাইয়া, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? দেখুন, আমি ইচ্ছে করে কিন্তু এমনটা করিনি। আই এম এক্সট্রিমলি সরি। আবারও এক ঝাঁক নীরবতা। নিশ্চিন্তে চোখ দুটো বুজে সিটে গা এলিয়ে দিয়ে রেখেছেন উনি, যেন পাশে কোনো মানুষ নয়, বরং অদৃশ্য কোন এক এলিয়েন রয়েছে। বিধায় আমার প্রতি বিন্দুমাত্র হেলদোল নেই ওনার। যার দরুন আমার শীতলতম মেজাজটা নিমিষে বিগড়ে যেতে লাগলো। শরীরটা এমনিতেই ভালো নেই, সাথে মেজাজটাও নিজের জায়গায় ঠিক না থাকায় আমার জিহ্বার সংযত রাখা অতিশয় দুষ্কর হয়ে পড়লো। সমস্যা কি আপনার? এতক্ষণ যাবত যে আপনার কাছে মাপ চেয়ে যাচ্ছি, তাতে কি নিজেকে অনেক বড় সেলিব্রিটি ভেবে ফেলেছেন আপনি? শুনে রাখুন, আমি সরি বলেছি, ভুল করেছি। আমি আমার সরি ফিরিয়ে নিলাম। আপনার মতো মানুষের কাছে মাপ চাওয়া তো দূর, উল্টে আরো ইচ্ছে করছে বমি করে ভাসিয়ে দিই, বেটা সাদা খরগোশ। উনি রাগে ফোঁস করতে করতে রক্তচক্ষু নিক্ষেপ করলেন। দাঁত কটমট করে বললেন, ইউ ডাফার, হোয়াট ডু ইউ সে? একে তো দোষ করেছো, তার উপর গলাবাজি করতেছো, লজ্জা করছে না? কিছু বলছি না ভেবে কোথায় শুকরিয়া আদায় করবে তা না, উল্টে গলার তেজ দেখাচ্ছ আমাকে। এত সাহস তোমার! না, আর বসে থেকে ঝগড়াটা ঠিক সুবিধা ঠিকছে না। ওনাকে সাইজ করতে দাঁড়িয়ে ঝগড়া করতে হবে, এটা ভেবেই চট জলদি দাঁড়িয়ে পড়লাম আমি। ঝাঝালো গলায় আঙুল তুলে বললাম, যা করেছি বেশ করেছি, আপনার সাথে এমনটাই করা উচিত। তার সাহসে দেখছি কি বাকি, আমি চাইলে আবারও আপনার কাপড় নোংরা করে ফেলতে পারি। এবার ধৈর্য রাখতে না পেরে চিটচিটে শটানে দাঁড়িয়ে পড়লেন উনিও। তবে কিছু বলার পূর্বেই দৌড়ে এলেন দুজন কেবিন ক্রিউ। আশেপাশে চেয়ে যা বুঝলাম তাতে নিজেকে এলিয়েন বই কিছু মনে হলো না আমার। সিটে বসা প্রায় প্রতিটি প্যাসেঞ্জারই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এর মধ্যে আবারও হন্তদন্ত হয়ে চিটচিটে ছুটে এলো আইও। এসে আমার মুখ চেপে ধরলো। আমি আবার ভুলভাল কি বকে ফেলি সেই ভয়ে। উই আর সো সরি স্যার, প্লিজ আপনি সিটে বসুন। আমরা বুঝতে পারিনি এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে।
আপনি প্লিজ উত্তেজিত হবেন না, আর 7 মিনিটের মধ্যে ল্যান্ড করব আমরা। প্লিজ স্যার বি পেশেন্স। আপনি চাইলে ওই দিকটার সিটে বসতে পারেন। আল্লাহ, আপনি জীবন জাঙ্কুক? ও মাই গড, ভাইয়া আপনি? ভাইয়া ভাই প্লিজ ওয়ান অটোগ্রাফ প্লিজ। এটা বলেই চটজলদি নিজের হ্যান্ডব্যাগ থেকে নোটপ্যাড এবং কলম বের করতে নিল আইয়ুর। ম্যাম, এখানে অটোগ্রাফ নিতে চাইবেন না প্লিজ? ল্যান্ডিং শেষে এয়ারপোর্ট থেকে বেরিয়ে ওনার সাথে না হয় দেখা করবেন। স্যার আগেই বলেছেন পুরো ফ্লাইটে যেন কেউ ওনাকে বিরক্ত না করে। নিমিষেই মুখটা চুপসে এলো আইয়ুর। আমি অবাক চোখে চেয়ে তার উদ্ভট সব কাণ্ড কারখানা দেখছিলাম এতক্ষণ। কোনো কিছু মাথায় ঢোকাতে দূর, মাথার আশেপাশে দিয়ে যাচ্ছে না আমার। কে এই ছেলে? ওনার থেকে অটোগ্রাফি বা কেন নিতে হবে? এটা ভেবেই মাথাটা পূর্বের তুলনায় আরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে শুরু করেছে আমার। আমি ভ্রু কুঁচকে আইয়ুর বাহু চেপে ধরে চাপা গলায় বললাম, সমস্যা কি তোর? মাথার কয়টা তার ছিটেছে? এই বদমেজাজি সাদা খরগোশটার থেকে অটোগ্রাফ চাইছিস কোন হিসেবে তুই? আইয়ু কিছু বলতেই যাবে তার পূর্বেই বাঁকা হাসলেন উনি। নিজের সাথে করে আনা ট্রাভেলিং ব্যাগটা কাঁধে উঠিয়ে চোখে সানগ্লাস লাগাতে লাগাতে বললেন, যেহেতু তোমরা আমার জুনিয়র, সো তুমি করে বলছি। আমি কে তা তোমার স্টুপিড ফ্রেন্ডকে ভালো মতো বুঝিয়ে দিও, কেমন? এন্ড ইউ যাচ্ছ তো রাজশাহীতে। কপাল ভালো যে কিছু বললাম না, বাট ফার্দার যদি কখনো আমার সামনে পড়েছ না, দেন সাবধান। শীতল কণ্ঠে আমার সম্মুখে হুমকি দিয়ে আবারও বাঁকা হাসলেন সাদা খরগোশটা, আর অন্য একটা সিটে গিয়ে বসলেন। দোস্ত, আমার না বিশ্বাসই হচ্ছে না, দ্য ফেমাস ডান্সার জীবন জাঙ্কুক সে কিনা আমাদের সাথে একই ফ্লাইটে রাজশাহী যাচ্ছে, আমার মিষ্টি সুরে কথা বলছে। আর তুই কিনা আস্তে একটা বোকা থাকতো, ওনাকে তো চিনিস না, বরং না বুঝে ওনার গায়ে উল্টি করে দিলি। সে মনিউতে সে মনিউ। নিজের রাগটাকে যথাসম্ভব সংযত করলাম আমি। একজন স্টার হলেই কি যে কারো মাথা কিনে ফেলবেন উনি? আমি মানুষটা যে ভুল করে দোষটা স্বীকার করলাম, তার বিন্দু মাত্র এফেক্ট পড়লো না ওনার উপর। এতটা রুড মানুষ হয় কিভাবে? এসব ভাবতে ভাবতে আর চোখে আবারও এক পলক ওনার দিকে তাকালাম আমি। চোখ দুটো বুঝে ছিটে হেলান দেওয়া অবস্থায় কি নিষ্পাপী না লাগছে ওনাকে, অথচ ভেতর থেকে মানুষটা যে এতটা রুড তা বোঝার ক্ষমতা হয়তো কারোই হবে না আপাত দৃষ্টিতে দেখতে গেলে। দেখতে দেখতে অপেক্ষার প্রহর পেরিয়ে গেল। সিট বেল্টটা টাইটলি বেঁধে বসা আমিটা অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। প্লেন ল্যান্ড করা মাত্রই জনে জনে নিজেদের ব্যাগ ব্রিফকেস নিয়ে যথারীতি নেমে যেতে লাগলো। যাত্রীদের তুমুল ভিড় ঠেলে আগে ভাগে নামতে স্পেস দেওয়া হলো সো-কল্ড সুপারস্টার জীবন জাঙ্কুককে। তার পিছু পিছু আইয়ু যেতে নিতে হ্যাসকা টান মেরে থামালাম তাকে। এত আদিক্ষেতার কি আছে? সব ব্যাগ ঠিকঠাক নিয়ে বের হবার পূর্ব মুহূর্তে চোখ আটকে গেল সে জ্যাকেটটার উপর, যেটা উল্টো করে ভাসিয়েছিলাম আমি। জ্যাকেটটা সিটের এক কোণায় ফেলে রেখেছিলেন উনি। যাওয়ার সময় নেওয়ার কথা হয়তো ভুলে গেছেন, কিংবা ইচ্ছে করেই নেননি। আমি জ্যাকেটটা তুলে হাতে থাকা ভ্যানিটি ব্যাগে পরে নিলাম আইয়ুর অগোচরে। আমার বমির জন্যই তো এত অবহেলা জ্যাকেটটার। তবে আমার কাছে থাক। আর যাই হোক, ওনার মতো কর্কশ ব্যক্তির ব্যক্তিত্বের শিকার হয়ে জ্যাকেটটা কেন শাস্তি পাবে? শেষ পর্যন্ত আমরা দুজন বাসায় চলে এসেছি। কলিং বেল চাপার প্রায় 2 মিনিট পর দরজা খুলে দিল। ভেতর থেকে ভাইয়ার অলস মুখশ্রীর দৃষ্টিগোচর হতেই তাকে ভয় পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে ভাও করে চেঁচিয়ে উঠলাম। তবে ভাইয়ার কোনো হেলদোল দেখা গেল না। ভ্রু কুঁচকে ঠোঁট বাঁকিয়ে কিছুক্ষণ আমায় দেখে নিয়ে বলল, ভাই তবু কি লজ্জা শরম বলে কিচ্ছু নাই? রাতে তো বিনা দাওয়াতেই আসোস, আবার এখন দিনের বেলাও আসতে হইলো। যা তো যা, সূর্যের আলোয় দিনের বেলায় ভয় পাইতাম না, পেতনি কোনহানের। আমি আর আইয়ু দুজনেই বিস্ময় নিয়ে চোখ বড় বড় করে তাকালাম। ভাইয়া যে ঘুম থেকে উঠে এসেছে সেটা বুঝতে আর বাকি রইল না, কিন্তু ভাইয়ার মাথার তার ঠিক কয়টা ছিঁড়ে গেছে সেটাই হিসাব করতে পারলাম না। দরজা পুনরায় লাগিয়ে দেওয়ার পূর্বে দুজন চটজলদি ভেতরে ঢুকে পড়লাম। ভাইয়ার পিঠে জোরে সরে একটা কিল বসিয়ে দিয়ে বললাম, কয় লিটার গাঁজা খাইছিস তুই ভাইয়া? নিজের বোনকে চিনতে পারতেছিস না, পেতনি বলতেছিস? সুগা ভাইয়া গোল গোল চোখ করে ঘাড় ফেরালো, বার কয়েক চোখ ঘষে পিটপিট করে তাকালো, সাথে সাথে এক উড়নচণ্ডীতে জাম্প মেরে সোজা গিয়ে বসলো সোফার উপর। আব্বু আম্মুর নাম করে চিৎকার করে বলতে লাগলো, আম্মু, এই আম্মু, আব্বু দেখো তোমাদের ভ্যাম্পায়ার বাচ্চাটা আকাশ থেকে পড়ে সোজা বাসা চলে আসছে। আম্মু কই তুমি? ভাইয়ার গলা ফাটাই না মার্কা চিৎকারে হন্তদন্ত হয়ে কিচেন থেকে বেরিয়ে এলেন মা জননী। আমায় দেখে এক প্রকার ছুটে এসে জড়িয়ে ধরলেন, গালে মুখে কপালে চুমু দিয়ে ভরিয়ে দিলেন। কেমন আছিস তুই মা? ঢাকা থেকে এত দূর এত পথ একা একা এলি কি করে? আমাদের একবার জানাবি তো নাকি, যদি কোনো বিপদ আপদ হতো তখন কি হতো? আমি ঠোঁট উল্টে আম্মুর কাঁধে মাথা রাখলাম, আহ্লাদে গলায় বললাম, উফ আম্মু, এত নেগেটিভ চিন্তা করে তুমি কি 5 টাকা পাও?
নাকি? আর আমি তো একা আসিনি, ওই যে আয়ু, যার কথা ফোনে বলেছিলাম, ওর সাথে এসেছি। আম্মু আমায় ছেড়ে আয়ুর দিকে তাকালেন। আয়ুর মিষ্টি গলায় দেওয়া সালামের জবাব দিয়ে দুজনে গিয়ে সোফায় বসলেন। ভাইয়া এখনো ক্যাঙ্গারুর ন্যায় বসে আছে। আমাদের দেখে কোথায় ঘরে এনে বসাবে তা না, ভূত দেখার মতো চমকে উঠেছে। আবার খানিকটা বকুনিও খেলো। আমায় খুঁটিয়ে খুঁটিয়ে বেশ কিছুক্ষণ দেখে নিয়ে অবশেষে ভাইয়া বলল, দেখ বই, আমার কোনো দোষ নেই। তোর যে চেহারা, তোর পেতনির মতোই লাগতেছে। তোর এই রোগা পাতলা উল্টা উল্টি টাইপ চেহারা দেখে চিনতে না পারাটা খুবই স্বাভাবিক ছিল। এখন সত্যি করে বলতো, রাস্তায় কয়বার উল্টেছিস? উল্টাইতে যাবো কেন আমি? তোর কি মনে হয় আমি তোর মতো গবেট? এত জায়গায় ঘুরে ভার্সিটি এক্সাম দিলাম, আর এখন মহাশয় জিগায় কয়বার উল্টাইছি? হ্যাঁ, আরে বাস, আমাকে শেখানোর মতো এত পাকা তুই আজীবনও হইতে পারবি না। তে জার্নি করার ভয়ে ভার্সিটি এক্সাম যে মাত্র এক জায়গাতে দিছো, সেটা কিন্তু আমি জানি। তোর ভাগ্য ভালো যে রাজশাহী ভার্সিটিতে চান্স পাইছিস, তা না হলে ন্যাশনালে পড়তে লাগিয়ে দিতাম বন্ধু। এখন বলো, আগের মতো কারো উপরে বমি করছো নাকি পলিথিন নিছিলা? বুঝলাম এই ডিটেকটিভ টাইপ মায়ের পেটের ভাইয়ের থেকে এত সহজে মিথ্যে বলে পার পাওয়া যাবে না, তাই আধা সত্য আর আধা মিথ্যে বেলা জলে পিষ্ট হয়ে বললাম, সেকেন্ডটা। ভাইয়া হাসতে হাসতে আমার মাথায় টোকা মেরে পালালো। আমরা দুজন ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। আমাদের বাসায় আরো একজন স্পেশাল মানুষ থাকে। আম্মু থেকে খোঁজ পেয়েছি সে আসবে বিকেলে। ওদের আগ্রহ নিয়ে বসে আছি, হঠাৎ গাড়ির হর্ন শুনলাম। তাড়াতাড়ি আয়ুকে নিয়ে দরজার পেছনে গিয়ে লুকিয়ে পড়লাম সারপ্রাইজ দেওয়ার জন্য। সুগা ভাইয়াও ধারে কাছে ছিল। মানুষটা রুমে ঢুকতে ঢুকতেই বলে উঠলো, ওয়েলকাম টু মাই সেলফ, দ্য ওয়ান অ্যান্ড অনলি প্রাঙ্কিং জাঙ্ক হোসে ওরফে জেহো। চিৎকার করে কথাটা বলে এদিক ওদিক আর চোখে তাকিয়ে এগিয়ে আসলো ভাইয়া। তবে ভাগ্য তার সহায় হলো না। এত ফিটফাট হয়ে স্টাইল মেরে আসার পথে টাক নামক ফ্রি পটি সার্ভিস থেকে সোজা কোটের বাম সাইডে নিজের মহামূল্যবান ফ্রি পটি ছেড়ে দিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে আকাশপানে উড়ে চলল। জেহো ভাইয়া চোখ মুখ কুঁচকে সানগ্লাসটা চোখ থেকে খুলে কাকের পটির উপর নিজের অসহায় দৃষ্টি নিক্ষেপ করলো। কপাল চাপড়াতে চাপড়াতে অবশেষে উড়ে চলা কাকটার দিকে চেয়ে আহত কণ্ঠে বলল, চল কই নেহি, তুই তো আমার নিত্যদিনের সঙ্গী। সেটা তো আমি জানি, বাট আজকেও তোর বন্ধুত্বের কর্তব্য পালন করতে হবে। এই আমার উপরে নিজের লিকুইড পটি সেরে ফেলতে হলো। মান সম্মান চিবিয়ে চিবিয়ে খাওয়ার তো আর কিছু বাদ রাখলি না রে। এ কথা শোনার পর আর শত চেষ্টা করে হাসি থামিয়ে রাখতে পারলাম না কেউই। সুগা ভাইয়া হাসতে হাসতে গেটের কাছেই বসে পড়েছে। আইও মন খুলে হাসতে চাইছে, কিন্তু কে কি ভাববে না ভাববে এটা ভেবে নিজের সর্বশক্তি দিয়ে হাসি থামানোর যুদ্ধে নেমে পড়েছে সে। আর আমার কথা না হয় নাই বললাম। এতদিন বাদে জিহব ভাইয়াকে দেখে যেখানে তাকে আমি জাপটে ধরার কথা, সেখানে তার প্রাণপ্রিয় বন্ধু কাওয়ার টয়লেট করা দেখে হাসির ফোয়ারা বের করতে লাগলাম। জিহব ভাইয়া সারপ্রাইজ হবার বদলে কপাল চাপড়ে বলল, লে হালুয়া, প্রেস্টিজ ধুয়ে মুছে হুয়া এক বাটি ফালুদা। ক্যাম্পাসের এক কোণায় দাঁড়িয়ে নিজের গালে নিজে একের পর এক থাপ্পড় মেরে চলেছি। ব্যাপারখানা বড়ই অদ্ভুত হলেও উপায় নেই। এক চরম বিব্রতিকর পরিস্থিতির শিকার হয়ে নিজের গালটাকে লাল বানাতে হচ্ছে আমার। এমনটা কিন্তু নয় যে আমি কোনো ভুল করেছি তারপর নিজের উপর নিজে ক্ষিপ্ত হয়ে এমন উদ্ভট কাহিনী বাঁধিয়েছি। তেমন হলে দুটো থাপ্পড়ই যথেষ্ট ছিল। এটা কোনো ভুলের অনুশোচনা টাইপ থাপ্পড় নয়। এই থাপ্পড়টা কোনো মহামূল্যবান ব্যক্তির শাস্তি স্বরূপ থাপ্পড়। ভার্সিটির প্রথম দিন, একটি শিক্ষার্থীর জীবনে নতুন একটি অধ্যায় শুরু। এই দিনটির জন্য হাজারো জল্পনা কল্পনা সাজিয়ে প্রত্যেকের মতোই আমি আর আয়ু হয়েছিলাম উদ্বিগ্ন। কত শত প্ল্যানিং এ মুখরিত করেছিলাম চারিপাশ, অথচ এই দিনটি আমার জীবনের সব থেকে নিকৃষ্টতম দিন হবে এটা যদি আমি আগে জানতাম, তাহলে নির্ঘাত ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েই পড়াশোনা ক্ষান্ত করে দিতাম আমি। তো এবার কাহিনীটা বলি। আজ আমাদের নবীন বরণ অনুষ্ঠান। খুব সুন্দর অনুষ্ঠান চলছিল, সবাইকে ফুল দেওয়া হচ্ছিল। আয়ু প্রথমে গিয়ে প্রফেসরের হাত থেকে ফুল নিচ্ছিল, পেছনে ঘাড় ঘুরিয়ে আরেকজন প্রফেসরের সাথে কথা বলছিল, বেশ লম্বা গরমের কেউ। আমি সিরিয়ালে দাঁড়িয়ে এদিক ওদিক চোখ বুলিয়ে নিচ্ছিলাম। বেশ কিছুক্ষণ যাবতে লক্ষ্য করছিলাম একটা ক্যারেক্টারলেস মশা আমার যখন তখন চুম্মা ফুল ফুটিয়ে দিয়ে উড়োউড়ি করছিল। আমার তো হলো ভীষণ রাগ, কিন্তু মশাটা মারার আগেই মশাটি উড়ে গিয়ে বসলো সেই ঘাড় ঘুরিয়ে রাখা ছেলেটির গালের উপর। মশাটার উপর মেজাজটা প্রচন্ড রকমের বিগড়ে গিয়েছিল আমার, তাই আউট অফ মাইন্ড হয়ে মশাটাকে ভর্তা বানাবার উদ্দেশ্যে সোজা ছেলেটির গালে থাপ্পড় বসিয়ে দিলাম। সাথে সাথেই থমকে দাঁড়ায় কোলাহলপূর্ণ পরিবেশ। প্রফেসররা সহ উপস্থিত প্রতিটি সদস্যই গোল গোল চোখ নিবন্ধন করলো আমার উপর। ওমা, আমি আবার কি করলাম? আমি তৎক্ষণাৎ হাত সরিয়ে ভয়ার্ত চোখে তাকাই থাপ্পড় মেরে দেওয়া মানুষটির দিকে। ওনার লাল লাল চোখ
দেখে প্রায় সাথে সাথে ভয়ে আটকে উঠে প্রায় স্টেজ থেকে পড়েই যেতে নিয়েছিলাম আমি। আয়ু যদি তাড়াতাড়ি ধরে না ফেলতো তাহলে তো আমার প্রেস্টিজটার ফালুদা তখনই হয়ে যেত। অনাকাঙ্ক্ষিত কাউকে সেই মুহূর্তে চোখের সামনে দেখে চোখ খুলে হাতে চলে আসার মতো অবস্থা আমার। ইনি নাকি ফেমাস ডান্সার, তবে ভার্সিটিতে কি করছেন এটা ভেবেই মাথাটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ভন ভন করে ঘুরতে লাগলো। আসলে হয়েছে কি ভাইয়া, আপনি তো জানেন দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, আর দিনের বেলায় তো ইলিশ মশায় কামড়ায়, তাই তো আপনাকে ডেঙ্গু লম্বা লম্বা হাত থেকে বাঁচাতে এই গালে একটা থাপ্পড় হাত দিয়ে মশাটা মেরে দিয়েছে আর কি। বিপরীতে কিছুই বললেন না উনি। ততক্ষণে জনে জনে হাতে মোবাইল নিয়ে ফটোগ্রাফির প্রতিযোগিতায় নেমে পড়েছে সবাই। জাঙ্কুক ভাইয়া পরিবেশের প্রতিকূলতা বুঝে জোরপূর্বক হেসে স্যারদের নিশ্চিন্ত থাকতে বলল। তারপর আমার দিকে আবারও ফিরে তাকালেন, দাঁতে দাঁত চেপে চাপা গর্জনে বললেন, স্টুপিড গার্ল, তোমাকে তো আমি পরে দেখে নিচ্ছি। এই কথা বলে স্টেজ থেকে নেমে পড়লেন উনি। ওনার পিছু পিছু অন্যান্য স্টুডেন্টরা যেতে নিলে দুজন কালো পোশাক পরিহিত ভদ্রলোক হাত দেখিয়ে থামিয়ে দেন তাদের। সেখানে আর কোনো ঝামেলা হলো না, কিন্তু জানতে পারলাম এই সেলিব্রিটি সাহেব আমাদের সিনিয়র ভাইয়া। আমার তো শুনে কলিজা কাঁপছে। আমি আল্লাহ আল্লাহ করে গুটি গুটি পায়ে এক কোনায় গিয়ে সকলের দৃষ্টির আড়াল হবার চেষ্টা করলাম। তবে ওই যে আমার ছেঁড়া ফাটা কপাল, যেখানে বাঘের হয় সেখানেই সন্ধ্যা হয়, এরকমটাই ধাঁধায় ফেলে সবসময় আমায়। সাদা খরগোশটার মুখের সামনে পড়তে একটা লম্বা রেখা বিশিষ্ট বাঁকা হাসি দেশ ঠোঁটে কোণায় ফুটিয়ে তুললেন তিনি। তারপর আর কি হয়েছে সেটা তো তোমাদের সামনে দৃশ্যমানই। গুনে গুনে নিজের গালে নিজেকে 100টা থাপ্পড় মারবার শাস্তি দিয়েছেন উনি আমাকে। তার সাথে যোগ হয়েছে ওনার কিছু চালাপেলা। কি আর করা, আমাকে ভয়ে ভয়ে সেই থাপ্পড় খেতেই হচ্ছে। এদিকে আয়ু পাগল হয়ে গেছে অটোগ্রাফের জন্য। ভাগ্য করে এমন বেস্ট পেয়েছিলাম মাইরি, নিজেকে নিজে মেরে গাল ফুলিয়ে লাল করতেছি, সেদিকে ওর নজর অব্দি নেই। ও আছে জিমের অটোগ্রাফ নিতে। মনটা খুশি হয়ে গেল যখন ও একটা ঝাড়ি ছিল। বেশ হয়েছে। আয়ু অটোগ্রাফ নিতে গেলে জাঙ্কুক ভাই স্পষ্টভাবে জানালেন, ভার্সিটিতে আমি জাস্ট একজন সাধারণ স্টুডেন্ট মাত্র, এন্ড অলসো তোমাদের সিনিয়র। আদার্স পরিচয় ক্যাম্পাসের বাহিরে, এখানে এসব নয়। তোমরা নিউকামার, মেবি অনেকেই আমার সিস্টেম জানো না। কয়েকদিন ক্লাস করো, পরিবেশ পরিস্থিতি দেখো, দেন বুঝবে নিশ্চয়ই। এদিকে আমার শাস্তিও শেষ, সেদিকে ওনার গ্রুপ খেপে নেই, ফোনে কথা বলতে ব্যস্ত উনি। এই জিনিসটা সাদা খরগোশ, সরি জাঙ্কুক ভাইয়া। জাঙ্কুক ভাইয়া কান থেকে ফোন নামিয়ে আমার দিকে তাকালেন। আমার পেট ভরে গেছে, মানে নিজে লাল করা গাল দেখিয়ে বোঝালাম থাপ্পড় খাওয়া শেষ আমার। জাঙ্কুক ভাইয়ের আগে কণ্ঠে বললেন, নাও লিভ এন্ড ইটস লাস্ট ওয়ার্নিং, ভালো হয়ে যাও, নয়তো কপালে খুব বেশি ভালো দিন নেই তোমার, কথাটা যেন মাথায় থাকে। বলেই শার্টের হাতটা গোটাতে গোটাতে উল্টো দিকে ফিরলেন উনি। আবারও কিছু মনে পড়ায় চোখে সানগ্লাস পরে নিয়ে নিজের সিল্কি চুলগুলোর মাঝে হাত চালাতে চালাতে বললেন, এন্ড ওয়ান মোর থিং, নাম কি তোমার? জি কিম তেইয়ং, ফার্স্ট ইয়ার, কোন ডিপার্টমেন্টে পড়ো? জি ভাইয়া কেমিস্ট্রি। আমার ছোট্ট করে দেওয়া জবাবে মৃদু হাসলেন উনি। উল্টো দিকে ফিরে পকেট থেকে মাস্ক বের করে পড়তে পড়তে অন্য ছেলেগুলোর উদ্দেশ্যে বলল, ইয়ঞ্জন, ওর নামটা মার্ক করে রাখ লিস্টে, আর গ্যারেজ থেকে গাড়ি বের কর, আমাকে এক্ষুনি বের হতে হবে, জেনি আমার জন্য অপেক্ষা করছে। রেগে মেগে বাড়ি ফিরেই সোফার সজোরে একটা লাথি মেরে চেঁচিয়ে উঠলাম আমি। তখনকার কেয়ারলেস ভাব জমিয়ে ফ্রেন্ডশিপ ভুলে যাওয়া আয়ু ম্যাচে না গিয়ে ক্ষমা চাইতে চলে এসেছে আমার পিছু পিছু। খুশি খুশি ভাব নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হওয়া আমিকে এভাবে লাল নীল বেগুনি টাইপ মুখ করে বাসায় ফিরতে দেখে চিন্তিত হলেন মা জননী। হাতে থাকা খুন্তি কিচেনেই ফেলে বেরিয়ে এলেন কপালের ঘাম মুছতে মুছতে। আব্বু সোফার এক কোণায় বসে নিউজ পেপারে মুখ বুজেছিলেন। তিনি মুখ তুলে বললেন, আরে তে, কি হয়েছে মা তোমার? এরকম বিহেভ করছো কেন? ভার্সিটিতে কিছু হয়েছে? রান্নাঘরের তাপমাত্রা গরম, কিন্তু তোর মেজাজ গরম হওয়ার কারণ কি সেটাই তো বুঝতেছি না। আইয়ো, কি হয়েছে বলতো? এমন একটা অপমান বাবা মাকে বলা যায় নাকি মুখ খুলিয়ে? আইয়ুকে চোখ গরম করে চুপ থাকতে বললাম, আর নিজেই নিজের মতো গল্প বানালাম। আরে বলো না মা, রিক্সাওয়ালা গুলো হয়েছে না, এক একজন এক এক রকম। এখান থেকে এইটুকু ভাড়া 20 টাকা, আর চাইছে কিনা, এই কত যেন চাইলো? কত চাইছে? আরে 50 টাকা, 50 টাকা চাইছে, জানো আম্মু? আব্বু আম্মু দুজনেই হেসে ফেললেন, মাথায় হাত বুলিয়ে বললেন, তুই হয়তো নতুন, বুঝতে পেরে বোকা বানাতে চেয়েছিল। আমিও হেসে ভাব জমালাম। আমার অলসের দিকে ভাইয়ের কথা জিজ্ঞেস করতে আম্মু জানালো ভাইয়া এখনো ফেরেনি, যেহেতু ভাইয়াও গোসল করছে। আমি আয়ুর দিকে তাকিয়ে কটমট করে বললাম, তোর মতো বেস্ট জানো আমার প্রতিটি শত্রুর হয়। আয়ু কাঁদো কাঁদো মুখ করে তাকালো, তার চোখ মুখে অনুশোচনা স্পষ্ট। এটা দেখে আর রাগ করে থাকতে পারলাম না। চল এবারের মতো মাপ
করে দিলাম, বাট নেক্সট টাইম। আচ্ছা বাবা ঠিক আছে, হইছে তো, আমি কান ধরে সরি বলতেছি, নাকে ধরতেছি, প্রমিস, আর এরকম কখনো হবে না। এইবার তো একটু রাগটা কমা, একটু হাস না প্লিজ। আমি মুস্কি হেসে ওর সাথে গলা মেলালাম। আইয়ুকে বিদায় জানিয়ে সোফায় আবারও গা এলিয়ে দিলাম। চিটকিটে মেজাজটা ঠান্ডা করতে হবে আমার, আল্লাহ না করুক যেন দ্বিতীয়বার ওই সাদা খরগোশটার মুখ দর্শন না করতে হয় আমার। নিজের লম্বা চুলগুলো হাতের মুঠোয় নিয়ে ঘোরাতে ঘোরাতে বাগানের চওড়া পথে ধাপ ফেলে এগিয়ে চলেছিল আইয়ু। গুনগুনিয়ে গাওয়া সুরে মুখে বাজছিল তার কুমাশানোর গান। এমন সুখকর পরিবেশে হঠাৎ করে আকাশ থেকে কোনো কিছু মাথার উপর ঠাস করে পড়তে থমকে দাঁড়ায় সে। ওদিকে ছাদে নিজের ভেজা কাপড়গুলো নাড়তে এবং শুকনো কাপড়গুলো তুলতেছিল যেহ। ক্লিপের সাথে বিশ্রীভাবে আন্ডারওয়্যারটা ফেসে যাওয়ায় এতক্ষণ যাবত তার বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল সে। আন্ডারওয়্যারটা প্রায় ক্লিপ থেকে ছুটিয়ে নিতেই নিজের প্রতি প্রাউড ফিল করছিল। এমন সময় দমকা হাওয়ায় তার হাত থেকে আন্ডারওয়্যারটা ফসকে উড়ে যায়। তবে আন্ডারওয়্যারের তার পাখিদের মতো পাতলা নেই যে আকাশে উড়ে যাবে। তার বদলে ছাদ থেকে নিচে পড়ে একটা অনাকাঙ্ক্ষিত মানুষের মাথার উপরে ল্যান্ড করে বসলো। যেহেতু নিচে তাকিয়ে বলল, ওহ নো, এটা বলে চোখগুলো রসগোল্লার মতো বড় বড় করে মুখে দুহাত চেপে ধরলো। আয়ুর চোখে তখন লাভ আর ঝলকানি। তার মাথায় নিজের হোয়াইট কালারের আন্ডিটাকে নিশ্চিন্তে শুয়ে থাকতে দেখে চোখে মুখে ঘূর্ণিঝড়ে সে শাসা করতে লাগলো যেহেতু। এই মুহূর্তে ফান্দে পুড়িয়ে বোকা কান্দারে গানটা খুব মনে পড়ছে তার। মানে যেটুকু ছিল তার বিনা ওয়াশিং পাউডার ছাড়াই হাওয়ায় মিলিয়ে যাওয়ায় হতাশ কণ্ঠে সে বলল, হায় আমার উড়ন্ত চাকরি, তুই কেন ভুলভাল জায়গায় ল্যান্ড করলি? ছাদের এক কোণায় চুপটি করে বসে ফর্সা ত্বকের মাঝে জলজান্ত টমেটোটা নিয়ে পর্যবেক্ষণে নেমেছি আমি। প্রায় 10 মিনিট যাবত মেসেজ করে অবশেষে হাতে থাকা আইস ব্যাগটা নামিয়ে টুলের উপর রাখলাম আমি। যে হোক ভাইয়া টকটকে লাল নাকটা যতবারই নজরে পড়ছে ততবারই ভেতরে ভেতরে টমেটোর শব্দটিতে আলোড়ন চলছে আমার। সুগা ভাইয়া এখনো ননস্টপ হেসে চলেছে। ঠিক কি কাহিনী হয়েছে তা এখনো পর্যন্ত জানি না, কিন্তু খুব একটা সুবিধার কাণ্ড যে হোক ভাইয়া ঘটায়নি তা স্পষ্ট। আয়ুর হাতের সুপার পাঞ্চ খেয়ে নাকটা টমেটো বানায় ফেলছে। সুগা ভাইয়া হাসি অনেক কষ্টে থামিয়ে জিজ্ঞাসা করলো, জানি যা করছিস না মোটেও ভালো করিসনি, বাট কি করছিস সেটা এখন সাপ সাপ বলে ফেল। অনেকক্ষণ যাবত কিউরিওসিটি থামায় রাখছিলাম, আর পারতেছি না। বলবো বাট সুটকি আছে ব্রো। সো হোয়াট, সুটকি আছে তো কি হইছে, একটু চুটকি বাজিয়ে বলে ফেলবা। বাই দ্য ওয়ে, তুই আবার তোর ফ্রেন্ডের সাথে প্র্যাঙ্ক ট্যাঙ্ক করতে যাসনি তো? যে হোক ভাইয়া চোখ মুখ কুঁচকে তীব্র প্রতিবাদ জানিয়ে বলল, না। সুগা ভাইয়া বুবা দিয়ে বলল, তো আমার চাড্ডি আই মিন আন্ডারওয়্যার ছাদ থেকে হাত ফুসকে উড়ে গিয়ে ভুলভাল জায়গায় ল্যান্ডিং করে বসলে, তাতে আমার কি দোষ বল? এক মিনিট, তুই কি বলতে যাচ্ছিস? তোর আন্ডারওয়্যার আয়ুর মাথায় গিয়ে ল্যান্ড করেছিল। আচ্ছা তোর আন্ডারওয়্যারের যে পাইলট গুলো আছে সেগুলো কি করতেছিল? নাকে তেল দিয়ে ঘুমাইতেছিল? না, এটা তো মানা যায় না, এটা তো রীতিমতো অন্যায়। এটা বলার সাথে সাথে আমার পেট ফেটে যাচ্ছিল হাসতে। সুগা ভাইয়াও ব্যাপক জোরে জোরে হাসতে লাগলো, আর যে হোক ভাইয়া আবারও নাকে বরফ ঘষতে লাগলো। আমি পারিনি তোমাকে আপন করে রাখতে, আমি পারিনি তোমাকে আমায় করে রাখতে। তুমি বুঝুনি আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি, আমার অভিমান তোমাকে নিয়ে সব হয়েছে। কানে হেডফোন গুঁজে গুনগুন করে গানের প্রথম অংশ আওড়ে চলছিল জিমিন। বারান্দার ধারে রকিং চেয়ারটা এলিয়ে রাখা শরীরটা ভীষণ ফুরফুরে লাগছে তার। লম্বা চুলগুলো মেঝে অবধি ছড়িয়ে আছে। কপালে পড়ে থাকা অবাধ্য চুলগুলো থেকে থেকে উড়ে পুরো মুখে বিচরণ শুরু করেছে। ইস, এই ভ্যাপসা গরমের তপ্ত বাতাসটাও কি যে ভীষণ মিষ্টি লাগছে তার। তার শিরা উপশিরায় বইছে এক শীতলতার সিক্ত স্রোত। কি আছে এই কণ্ঠে? কেন এত টান এই মানুষটার মধুর গলার আওয়াজ? জানা নেই জিমিনের। জিমিনের ভাবনার মাঝে কলিং বেল বাজে। জিমিন দরজা খুলে দেখে জাঙ্কু ঘেমিনে একাকার হয়ে বাসায় ফিরেছে। জিমিন গ্রুপ পুচকে বলল, কি হয়েছে ভাইয়া, তুই এভাবে হাঁপিয়ে এলি কোথা থেকে? বুঝলি জিমিন, লাইফটার জীবন নেই, জীবনটা হয়ে গেছে তেজপাতা। আবার তেজপাতার রয়েছে বহু রকম ব্যবহার। তেজপাতাটা যদিও ঠিক ছিল কিন্তু বাদলো আরেক বিপত্তি। তেজপাতা রূপ বদলে হয়ে গেল মশলা। আর এই মশলা ব্যবহার করে মানুষ কি বানাচ্ছে জানিস? কি বানাচ্ছে? হালুয়া। জিমিন পূর্বের তুলনায় দ্বিগুণ হারে ভ্রুকুচকালো। কথাটার আগা মাথা কিছু বুঝতে না পেরে আবারও প্রশ্ন ছুড়ল, মানে কি ভাইয়া? কিছু তো বুঝলাম না। বুঝবিও না, বোঝার কথাও না, আর বুঝবি না বলে বোঝাতে যাচ্ছি। লাইফ মিন্স অ্যান এক্সেপশনাল হালুয়া।
জিমিন বেকুব সেজে বোকা চোখে তাকালো। এই ভাইকে তার এই মুহূর্তে পৃথিবীর সবথেকে জটিলতম সমীকরণ বলেই মনে হচ্ছে, যে সমীকরণ নিজ থেকে সমাধানখানা বলে দিলেও উত্তর মেলাতে পারছে না সে। জিমিনকে এভাবে বোকা বোকা ফেস বানিয়ে নিজের দিকে চেয়ে থাকতে দেখে উঠে বসলো জাঙ্কুক। জুতোর ফিতা খুলতে খুলতে বলল, হয়েছে, নিজের ব্রেইনে আর এত চাপ দেওয়ার দরকার নেই। খেয়েছিস? না, খাইনি। কিন্তু ক্লিয়ার করে বলো না ভাইয়া, কি হয়েছে? এই যে চারিদিকে ছড়িয়ে ছিটে থাকা ফ্যান ফলোয়ার প্লাস মিডিয়া, এদের কোনো সেন্সই নেই। একটা মানুষ হতে পারে সেলিব্রিটি সুপারস্টার, বাট একটা নিজস্ব পার্সোনাল প্রাইভেসি তো থাকবে নাকি? মিডিয়ার লোকগুলোকে তো বোঝানো যায়, বাট এই মহিলাগুলো, মানে আমাকে কি আলো বলে মনে হয় যে যখন ইচ্ছে তখন ভর্তা বানাতে চলে আসবে? জিমিন ভাইয়ের গায়ে মাথায় হাত বুলিয়ে দুষ্টুমির ছলে বলল, এমা কি বলছিস তুই ভাইয়া? শেষমেশ আন্টিগুলো কিনা তোকে ভর্তা বানিয়ে ছাড়লো? জাঙ্কুক সরু চোখে তাকালো বোনের কানে। জিমিন ঠোঁট চেপে হেসে বলল, আচ্ছা আচ্ছা সরি। আজকে কোথায় গিয়েছিলি সেটা বল, কোথায় থেকে এভাবে আলু ভর্তা বানাতে চাইছিল? আর বলিস না, জেনি সুপারমার্কেটের একটা রেস্টুরেন্টে রেখেছিল, কি সব মডেলিং অ্যাটেন্ড করতে বলছে আমায়। এত বারণ করলাম তারা তার একই কথা, ও মডেলিং করছে করুক, আমাকে কেন করতে হবে? স্ট্রেঞ্জ। জাঙ্কুক আপন মনে কথাগুলো বলে চলেছে, কিন্তু জিমিনের কানে জেনি নামটা পৌঁছানোর সাথেই সে চোখ মুখ কুঁচকে ফেললো। চাপা গলায় মিনমিন করে বলল, পেতনি একটা। কিছু বললি জিমিন? না না না, কিছু বলিনি। এই ওয়েট ওয়েট ভাইয়া, তোর গালে এটা কিসের দাগ? দেখি দেখি। ওমা, এ তো কারো আঙুলের ছাপ বলে মনে হচ্ছে। জাঙ্কুক তৎক্ষণাৎ গালে হাত চেপে ধরলো। জিমিন, তুইও না, অন্য কারো হাত কেন হতে যাবে? আমারই হাতের ছাপ। অনেকক্ষণ একইভাবে গালে হাত দিয়ে বসেছিলাম, তাই আর কি ছাপ বসে গেছে। আমার থেকে মিথ্যা বলে তুই পার পাবি নাকি ভাইয়া? তোর কি মনে হয় আমি বোকা? ওটা তোর হাতের ছাপ হলে ডাক্তার রোকোতে চোরের মতো হাত দিয়ে থাকতি না। তা কি আমি বুঝবো না ভেবেছিস? এবার সোজা সাপটা বলে ফেল, এই মারাত্মক সাহসিকতার কাজখানা কোন লিজেন্ড সম্পাদন করেছে? ট্রাস্ট মি, আমি তাকে বাটুল দিয়ে নোবেল ছুঁড়ে মারবো। জিমিনের কথা শুনে জাঙ্কুকের কাশি উঠে গেল, কিন্তু জিমি নাশরবান্দা। শেষমেশ জাঙ্কুক বলল, ভার্সিটিতে একটা স্টুপিড মার্কা মেয়ে অ্যাডমিট হয়েছে, বুঝলি? তোর মনে আছে ওই দিন ঢাকা থেকে শেষে ফেরার পথে একটা মেয়ে আমার জ্যাকেটের উপর? পুরোটা কথা শেষ হবার আগে মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো জিমিন, যার অর্থ শুধু মনে নেই, একদম এ টু জেড মুখস্থ আছে তার। জাঙ্কুক আবারও বলতে শুরু করলো, ইয়া ওই মেয়েটাই। দেখি আজকে আমাদের ভার্সিটির একজন নিউকামার হয়ে এসেছে। তো যাই হোক, তাতে আমার কোনো প্রবলেম নেই। এত বড় একটা ক্যাম্পাসে ওর মতো হাজার হাজার মেন্টাল থাকলেও আমি কেয়ার করি না। বাট শি ইজ টোটালি অন্য লেভেলের স্টুপিড। মানে বুঝতে পারতেছিস? আর যখন জুনিয়রদের ওয়েলকাম করার প্রোগ্রাম চলছিল, তখন হঠাৎ করে কোথা থেকে উদয় হয়ে সোজা আমার গালের উপর ঠাস করে চড় মেরে বসলো মেয়েটা। তারপরে কি ভুলভাল যুক্তি দেখিয়েছে জানিস? কি যুক্তি দেখালো? এই যে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, গালে নাকি এডিস মশা বসেছিল, আমার দেশ হয় তিনি মানব দরদি হয়ে মশাটাকে মারতে চেয়ে সোজা আমার গালে মেরে দিয়েছে। জিমি মুখ ফুলিয়ে ঠোঁটে ঠোঁট চেপে ধরলো। জিমি তার পেট ফাটা হাসি আটকাতে ব্যস্ত। এর মধ্যে জাঙ্কুক বলল, লাইক সিরিয়াসলি, মানে ভাবা যায়? কি যুক্তি দাঁড় করিয়েছে স্টুপিডটা। আমিও কি ছাড় দেওয়ার পাত্র নাকি? চেয়েছি ধরে ওরই পানিশমেন্ট। নিজের হাত দিয়ে নিজের গালে পুরোটা 100টা থাপ্পড় মারবার শাস্তি দিয়েছিলাম। বেশ ভালো করে বুঝেছে জীবন জাঙ্কুকের সাথে লাগার মজাটা কি। কথাটা ঠিকঠাক ভাবে শেষ করার আগেই জিমিনের পেট ফাটা হাসির শব্দে ভরকে গেল জাঙ্কুক। অতবার তার হাসির কারণ আন্দাজ করতে পেরে নিজেই অবাক হলো নিজের উপর। কোন মেয়েকে নিয়ে জীবনে এই প্রথম এতগুলো বাক্য করেছে সে। জেনিকে নিয়ে হয়তো এতটা ভাবেনি, কিংবা তাকে নিয়ে এতটা অভিযোগ হোক, কিংবা তার ব্যাপারে আলোচনা, কোনোটাতেই অহেতুক সময় অপচয় করেনি সে। তাহলে দুদিনের পরিচয়ের এই মেয়েটাকে নিয়ে এতগুলো ভাবতে হচ্ছে তাকে। জাঙ্কুক ঠোঁট বাঁকিয়ে প্রসঙ্গ এড়িয়ে যাবার উদ্দেশ্যে উঠে দাঁড়ালো। বড় বড় পা ফেলে যেতে যেতে বলল, জিমিন তুই খেতে বস, আমি ফ্রেশ হয়ে আসছি। জিমিন বেশ ভালো করেই বুঝলো তার ভাইয়ের এরকম চোরের মতো পালাতে চাওয়ার কারণ। ভাইয়া, তুই কিন্তু মেয়েটাকে পানিশমেন্ট দিয়ে বড্ড ভুল করেছিস। এত বড় একখানা সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য আমি তাকে একটা নয় পুরো দুইটা নোবেল ছুঁড়ে মারতাম। সিরিয়াসলি বলছি। জাঙ্কুক আর দাঁড়ালো না, ধপধপ করে চলে গেল। প্রায় 8 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি আমি, ভার্সিটিতে যাব, কিন্তু সব রিকশা মামারা বোধহয় জোট বেঁধে ওরা হয়েছে। ভালো লাগে না। এর মধ্যে আইউর ফোন রিসিভ করতে কানে ভেসে এলো, দোস্ত তুই, আমি তো তোর অপেক্ষায় থাকতে থাকতে ভার্সিটি চলে এলাম। তা খাড়ায় আছিস কেল্লাই, যা ভার্সিটির ভিতরে ঢুক। ক্লাস শুরুর 1 ঘন্টা আগে রুমের ভিতর ঢুকে বসে থাক, যা। রাগে গা পিত্তে জ্বলে যাচ্ছিল আমার। রিকশা মামাদের রাগ আইয়ের উপর ছেড়ে ফোনটা কেটে দিলাম, আর অগত্যা হাঁটা ধরলাম। আজ হেঁটেই ভার্সিটিতে যাব। আমি নিজের মতো হেলে দুলে হাঁটছি। এর মাঝে একটা ব্লু কালারের প্রাইভেট কার এসে থামলো আমার ঠিক পাশ বরাবর। আমি চমকে উঠে দুধাপ সরে দাঁড়ালাম। হ্যালো আপু, রিকশার খোঁজ করছিলে তাই না? কোথায় যাবে? তুমি যদি কিছু মনে না করো তবে আমি তোমাকে নামিয়ে দিতে পারি। না না আপু, ঠিক আছে, আমি যেতে পারবো।
এই তো সামনে বাস স্ট্যান্ড আছে, একটু হাঁটলে পেয়ে যাব। আপনি শুধু শুধু কষ্ট কেন করবেন? আমাকে নিয়ে ভাববেন না। বড় বোন ভেবে যেতেই পারো, নাকি আমার ছেলে ধরা টেলে ধরা ভাবছো? সেরকম কিছুই না। আমি পাশের রেস্টুরেন্টে বসেছিলাম, তোমাকে অনেকক্ষণ ধরে দেখছি তুমি দাঁড়িয়ে আছো। আবার কার সাথে যেন রেগে রেগে কথা বলছিলেন। এখন আবার দেখছি এই রোদের মাঝে হাঁটছো, তাই ভাবলাম হয়তো ট্যাক্সি বা রিক্সা পাচ্ছ না। আমি সেই জন্যই হেল্প করতে যাচ্ছি। তুমি যেতে পারো আমার সাথে, আমি তোমাকে ঠিক মতো নামিয়ে দেবো। একটু আমতা আমতা করে আশেপাশে তাকালো। একটা রিক্সা তো দূর, রিক্সার টিকিটও নেই। তাই গাড়িতে উঠে পড়াই তার সঠিক বলে মনে হলো। তাই গাড়িতে উঠে সিট বেল্ট বেঁধে নিল। জিমিন গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, নাম কি তোমার? এলাকায় নতুন নাকি? জি আপু, আমি কিম বেয়ং। আপনি আমাকে তে বলে ডাকতে পারেন। এই কদিন হলো ভার্সিটিতে চান্স হয়েছে, তাই এখানে এসেছি। বেশ তো, তা কোন ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছো? রাজশাহী ভার্সিটি আপু। বাহ, আমি জিমিন মেডিকেল কলেজে 3rd ইয়ারে পড়ি। কিছু টুকটাক আলাপন চলো দুজনের। প্রায় 15 মিনিটের মাথায় ভার্সিটির গেটের সামনে এসে গাড়ি থামালো জিমিন। মিষ্টি হেসে বলল, এই নাও, তোমার 20খানা মিনিট বাঁচিয়ে দিলাম। সাবধানে যেও, ঠিক আছে? ভার্সিটির সব ছেলে মেয়েরা কিন্তু ভালো হয় না। দরকার পড়লে অবশ্যই টিচার কিংবা সিনিয়রদের সাথে কথা বলে নেবে। বুঝতে পেরেছো আমার কথা? আমি তাড়াতাড়ি করে মাথা নেড়ে সম্মতি জানালাম, কিন্তু সিনিয়র কথাটা মাথায় ঢুকতেই আমার মাথাটা ঝিনঝিন করে উঠলো। যাদের কাছে নিজের প্রবলেম শেয়ার করতে বলছে আপুটা, তারাই যে আমার প্রবলেমের মূল কারণ সেটা তো আপুকে বলতে পারছি না। আমি আপুকে ধন্যবাদ দিয়ে চলে আসতে নিলাম। তারপরে আমার ঘুরে গিয়ে বললাম, আপু এক মিনিট, আমাদের বাসায় তোমার দাওয়াত রইলো। এরপরে কখনো দেখা হলে কিন্তু সোজা বাসায় নিয়ে যাবো বলে দিলাম। আমি এক পায়ে রাজি কিউটি, তুমি না বললে ঠিক খুঁজে বের করে তোমার বাসায় চলে যেতাম আমি। জিমি মনে মনে অন্য কিছু একটা ভেবে মুচকি হাসলো। তারপর দুজন দুজনের গন্তব্যে চলে গেল। আজ আবার একটা অঘটন ঘটেছে। সামনে সে সাদা খরগোশটা চোখে আগুন লাগিয়ে তাকিয়ে আছে আমার দিকে। ভয়ে আমার কলিজা শেষ। আরে আমি কি করেছি? আর যা করেছি তাকে ইচ্ছে করে করেছি নাকি? সিঙ্গারা খাবো, সস না হলে হয়? তাই তো বেশি এক্সাইটেড হয়ে আমি দৌড়ে নিয়ে আসলাম সসের প্যাকেটটা। সিঙ্গারা খাওয়ার তাড়াটা একটু বেশি ছিল, সেই কারণেই রাস্তা থেকেই কামড় মেরে ছিঁড়ে ফেলেছি সসের প্যাকেটটা। কিন্তু বেঞ্চে বসার আগ মুহূর্তে তার সাথে যেন ধাক্কা খেলাম। পড়ে গিয়ে ব্যাপক ব্যথা পেয়েছি। একটু জোরে চিল্লাবো তার আগে চোখ পড়লো সাদা শার্টে সসের টুকটুকে লাল দাগটা। এরপর চোখ পড়লো সে আগুন চোখের পানে। আমি বাচ্চা মানুষ, আমার কলিজা কি আমার সাথে আছে? কখন যে ফুরুত করে উড়াল দিয়ে চলে গেছে আমি নিজেই জানি না। জাঙ্কুক ভাইয়া চোখ গোল্লা গোল্লা করে বলল, টাইম লিমিটেশন অনলি 10 মিনিটস। এর মাঝে শার্টের দাগটা যেভাবে পারো ওয়াশ করে এনে আমার কাছে জমা দেবে। আমি চমকে উঠে আয়ুর দিকে তাকালাম। মানে কি, এটা কি ভার্সিটি নাকি লন্ড্রি? ভাইয়া এখানে ওয়াশ করবো কিভাবে? মানে পাউডার আর সাবান সব কোথায় পাবো বলেন? সেটা কি আমার জানার কথা? তুমি অন্যায় করেছো, আমি তার শাস্তি দিয়েছি। সময় সীমিত, সেটা অপচয় না করে কিভাবে কাজ করবে সেটা ভেবে ফটাফট কাজে লেগে পড়ো। আবারও শেষ আমি, এবার একদম শেষ, কেউ আমাকে বাঁচাতে পারবে না। নেক্সট পানিশমেন্টটা যে কি হবে সেটা ভাবতেই গলা শুকিয়ে আসছে আমার। পানি দিয়ে খুব চেষ্টা করেছি কিন্তু কাজ হয়নি। এখন ভার্সিটিতে সার্ফ এক্সেল কই পাবো? হঠাৎ মনে পড়লো আয়ুর কথা। আমি ওর ব্যাগ ধরে টান মারলাম। ওই মাথাটা পুরোপুরি গেল নাকি? জাকুব ভাইয়ের শাস্তির ভয়ে ব্যাগ ধরে টানানি করতেছিস কেন? উত্তর দিলাম না আমি। মোট কথা এই মুহূর্তে আয়ুর সাথে কোনো রকম তর্কে জড়ানো মানে লাস্ট 2 মিনিট 56 সেকেন্ড হাওয়া হয়ে যাবে। তাই যত দ্রুত সম্ভব ব্যাগটা টেনে টেনে ছিনে নিলাম। পেয়ে গেছি। কি পেয়েছিস? ছাগল কোথাকার, তোর ব্যাগে যে সাবানের বাপ বাসা বেঁধেছিল তা বলতে কি তোর মুখে সানি পড়েছিল? সরি, সানি তো চোখে পড়ে হোয়াটএভার। তুই কতটা আহাম্মক সেটা তুই জানিস? গাধার সর্দার একটা। আমিও কেমনে ভুলে গেলাম যে মেয়ে কিনা ব্যাগের মধ্যে আস্তে একটা বিউটি পার্লার নিয়ে করে তার ব্যাগে নিশ্চয়ই শ্যাম্পু বা ফেস ওয়াশ টাইপ কিছু থাকবে। এরকম হাজারো অভিযোগ ছুটতে ছুটতে শ্যাম্পু দিয়ে কাজটা সেরে ফেললাম আমি। শেষ শেষ শেষ, ভ্যানিশ পাউডার সারে দাগ গায়েব করে ফেলেছি আমি। কি করে শ্যাম্পু তাহলে ডিটারজেন্টের কাজ করে? তার মানে এরা একে অপরের পরিপূরক। ও মাই গড, তাহলে তো কষ্ট করে প্রতিদিন শ্যাম্পু কিনতে হবে না আমার। ডিটারজেন্ট দিয়ে চুলগুলো স্মুথ এন্ড সিল্কি বানায় ফেলবো আমি। এই মুহূর্তে আয়ুকে পৃথিবীর সবথেকে বড় কানওয়ালা পাঠা বলেই মনে হচ্ছে আমার। মেজাজ তুঙ্গে পৌঁছাবার আগে চটজলদি পাজা নিয়ে ছুট লাগালাম আমি। সময় নেই হাতে একদমই। এত তাড়াতাড়ি বোধহয় ছোটবেলায় দৌড় প্রতিযোগিতাটা দৌড়াইনি আমি। জাঙ্কুক ভাইয়াকে ঘিরে বেশ কয়েকজন ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে। তাদের ভিড়ে ঠিক ওনাকে দেখবারও জো নেই। সেলিব্রিটিদের মহা ভাবসাব, সবখানে তাদের ফ্যান ফলোয়ার। এদিকে তাকিয়ে দেখি 10 মিনিট ওভার হয়ে 11 মিনিট চলছে। এবার কি হবে আমার? সব ঠেলে ঠেলে ঢুকলাম ভিতরে। হাঁপাতে হাঁপাতে শার্টটা দিয়ে বললাম, ভাইয়া শার্টটা ওয়াশ করা হয়ে গেছে। জাঙ্কুক ভাই ঘড়ির দিকে তাকিয়ে বললেন, ইউ আর লেট বাই 1 মিনিট 24 সেকেন্ডস।
10 মিনিট পার করে এসেছো তুমি। ভাইয়া আমি আগে এসেছিলাম, কিন্তু এতটা ভিতরে ঢুকতে পারিনি। জাঙ্কুক ভাইয়া বাঁকা হেসে বলল, গুড জব। তবু কথায় আছে না, রুলস আর রুলস। তুমি রুলস ব্রেক করেছো, শাস্তি তোমায় পেতেই হবে। কিন্তু তোমাকে কি শাস্তি দেওয়া যায় বলো তো? ওকে নাও, এবার একটা সুযোগ তোমায় দিলাম, তুমি তোমার নিজের শাস্তি নিজেই ডিসাইড করো। নাক ফুলিয়ে বিরক্ত চোখে তাকালাম আমি। আইয়ের উপর চরম রাগ লাগছে এবার। আগে যদি বলতো তাহলে কি এরকমটা হতো? আমি এদিক ওদিক থাকার দৃষ্টিতে তাকালাম। আচ্ছা, এই মুহূর্তে একটা দৌড় দিলে কেমন হয়? সাদা খরগোশটা কি আমাকে ধরতে পিছু পিছু ছুটবে? না না না, কি সব ভাবছি আমি। উনি তো ভার্সিটির সিনিয়র নন, বরং একজন পাবলিক ফিগার। কোনো মেয়ের পিছনে লোক দেখিয়ে ছোটা আমার মানায় নাকি? তার মানে কোনো রকমে একবার দৌড় দিতে পারলে আমি একদম বেঁচে যাব। যেই ভাবা সেই কোকন করবার ধাস। আমার ভাবনার মাঝে উনি আবারও তাড়া মেরে বলেন, কি হলো, কিছু ভাবলে? হ্যাঁ ভেবেছি। বেশ, তা কি করবে? পালাবো। শব্দটা উচ্চারণ করে শরীরের সমস্ত শক্তি ব্যয় করে আয়ুকে ফেলে ছুটতে নিলাম আমি। কিন্তু শেষ রক্ষা হলো না আমার। পায়ের নিচে কি যেন একটা পড়েছিল, সামলাতে পারলাম না নিজেকে। সামনে থাকা আস্ত সাদা খরগোশটার উপরে ধারাম করে পড়তে হলো অবশেষে। কাহিনী এখানেই শেষ নয়, ক্লাইম্যাক্স এখনো বাকি। যার দরুন আমায় নিয়ে টাল সামলাতে না পেরে সোজা ভেজা ঘাসের উপর পড়লেন উনি। বৃষ্টির ফোঁটায় ফোঁটায় শরীরের সাথে লেপটে রইল পোশাকগুলো। জাঙ্কুক ভাইয়ের বিস্ময়ে বড় বড় চোখ দুটো অদ্ভুত কিছু কথা ভেসে বেড়াচ্ছে। সেই স্নিগ্ধ চোখে চোখ পড়তেই থমকে গেলাম আমি। পলকহীন চেয়ে রইলাম ওনার ঘন পল্লব বেষ্টিত আঁখি পানে। ইস, কি মায়া ভরা চোখ, এত সুন্দর কেন তারা? আমি বাস্তবতা ভুলে ঘোরের জগতে ডুবে আছি। এর মাঝে জাঙ্কুক ভাই স্পষ্ট ধমকে ছিন্ন হলো আমার ভাবনা। ইউ স্টুপিড, কি করলে এটা তুমি? এইটুকু বলেই থামকাতে হলো ওনাকে। একজন উন্মুক্ত পায়ের আবির্ভাব ঘটলো নিকটেই। হাতে ফ্লাওয়ার প্রিন্টের ছাতা, পরনে রেড কালারের শর্টস। ভারী মেকআপে মেয়েটির চকচক করছে ত্বকটা। হোয়াট দ্য হেল জাঙ্কুক, এসব কি? শপিং মলে মুখ ভার করে দাঁড়িয়ে আছে জিমিন, সামনে লেডিস ওয়াচ। কোনটা নিবে সেটাই ভেবে উঠতে পারছে না। সবগুলোই ভালো লাগছে, কিন্তু সবটা নেওয়া সম্ভব না। হঠাৎ এখানে ভেসে এলো, ব্রো ব্রো দেখো, ওইদিকে দেখো, পিঙ্ক এন্ড গোল্ডেনের কম্বিনেশন একটা ওয়াচ আছে। শার্ট আপ যে হোক, ওটা লেডিস ওয়াচ, আমাদের জন্য না। জিমিনের বুকটা হঠাৎ যেন ধক করে উঠলো। এই কার গলা শুনলো সে? এত পরিচিত সুমধুর কণ্ঠ। জিমিন এবার ঘাড় ঘুরিয়ে তাকালো। অসম্ভব সুন্দর একজন পুরুষ। বিরক্তি নিয়ে পাশের হ্যান্ডসাম বাচ্চা বাচ্চা লোকের ছেলেটাকে ফ্যাশন বোঝাতে ব্যস্ত সে। জিমিন হা করে তাকিয়ে দেখছে সে নড়তে থাকা ঠোঁটগুলো। এই কণ্ঠ যেটা খুঁজছে না। ম্যাম ম্যাম, কোনটা নিবেন ঠিক করলেন? জিমিন আনমনে বলে উঠলো, চাইলে কি আর সব নেওয়া যায়? সরি ম্যাম, কিছু না, আমি দেখে বলছি। জিমিন আবার তাকালো সেই মানুষটার দিকে। ভাই, এসব মেয়ে টাইপ লাইট শিটে ভরে রাখুন তো, ব্ল্যাক স্ট্যান্ডার্ড কিছু দেখান। সুগার একটা ব্ল্যাক ওয়াচ দিয়ে বললো, এটা প্যাক করুন। বাট ব্রো, ওই ডিজাইনটাই তো ভালো লাগতেছিল তাই না, পিঙ্কের ভিতরে? আচ্ছা শোনো না, এই ডিজাইনটাই ওই পিঙ্কের ভিতরে নেই? চুপ থাক, পিঙ্ক পিঙ্ক করতে করতে কবে যেন পুরো পিঙ্ক ফোড়া করে ঘুরবি তুই। আর মেয়েকে মেয়েরা তোকে বেবি বেবি বলে কাঁদতে দিতে আসে? এখন বড় হয়েছিস না, জেন্টলম্যান হবার ট্রাই কর। জিমিন দুহাত দূর থেকে সবটা নোটিস করলো। সে সুগার পছন্দ করা ঘড়িটি দোকানদারকে দিতে বললো, কিন্তু দোকানদার জানালো সেম পিস হবে না, তবে সিমিলার আছে। জিমিন ওটাই বের করতে বললো। ডিফারেন্স এইটুকুই ছিল, সুগার পছন্দ করা ঘড়িটির প্লেটটাই ছিল রাউন্ড শেপ আর ছোট্ট একটি পাথর বসানো, আর জিমিন যেটা নিয়েছে সেটাই ছিল ডিজিট লেখা। তবুও সিমিলার ছিল। বেশ পছন্দ হয়েছে জিমিনের। অবশেষে সেটাই নিল জিমিন। হ্যাঁ ইউ, কি করছিলে তুমি জাঙ্কুকের সাথে? চোখে দেখতে পারো না? হ্যান্ডসাম ছেলে দেখলে গায়ে পড়তে ইচ্ছে করে। জাঙ্কুক হাতের ইশারায় জেনিকে চুপ করিয়ে দিল। জেনি রাগে ফুঁসতে ফুঁসতে চুপ করে রইল। আমাদের আশেপাশে প্রায় 100 মতো স্টুডেন্ট আছে। এমন একটা ঘটনা আর ভিড় হবে না তা কি হয়? বৃষ্টির পানি আর কাদায় আমার জামা কাপড় আমার গায়ের সাথে লেপ্টে আছে। আমি আয়ুর পিছনে নিজেকে লুকানোর চেষ্টা করছিলাম। জাঙ্কুক ভাইয়ের যে শার্টটা আমি ধুয়ে দিয়েছিলাম সেটা পুরোটা শুকনো ছিল, শুধু দাগ লাগা জায়গাটাই ভিজিয়েছিলাম আমি। উনি সেটা হাতে নিয়ে আমার দিকে এগোতে লাগলেন। আমি নিচ থেকে আরো খানিকটা গুটিয়ে পেছালাম। পেছনে আরো কিছু মেয়েরা দাঁড়িয়ে থাকায় খুব একটা বেশি দূর যেতে পারলাম না। থমকাতে হলো আমায়। সাথে ভয়টা ক্রমশই বেড়ে চলেছে। এই বুঝি গালে 5 আঙ্গুলের ছাপ পড়লো আমার। এটা ভেবেই চোখ মুখ কুঁচকে ঘাড় বাঁকালাম আমি। কিন্তু গালের থাপ্পড় পড়ার বদলে গায়ে জড়ালো একটা স্তর আবরণ। আমি বিস্ময়ে চোখ খুলে তাকালাম। জাঙ্কুক ভাই আমার শার্টটা পরিয়ে দিয়ে উল্টো দিকে ফিরলেন। চোখ মুখ শক্ত করে বললেন, বাসায় যাও, আর এক মুহূর্ত তোমার চোখের সামনে টলারেট করবো না আমি। সরি ভাইয়া, আই সেড আউট।
আমি কোনো মতে চলে এলাম। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে জাঙ্কুক ভাইয়ের ব্যবহারে নয়, বরং মেয়েটার নোংরা কথায়। উনি না জেনে কিভাবে আমাকে এসব বললেন? আমি তো ইচ্ছে করে কিছুই করিনি। আমার ভার্সিটি লাইফটাই বোধহয় কুফা। মনটাই খারাপ করে বাসায় ফিরলাম আমি। বাসায় ফিরে সর্বপ্রথম দেখা মিলল জেহুদ ভাইয়ার। সে পেটের মুখোশ লাগিয়ে আমার ভয় দেখাতে ব্যস্ত, কিন্তু সেসব আমার উপর ইফেক্টই করলো না। কি হচ্ছেটা কি এসব দেখতে পাচ্ছেন না? মেয়েটা কি অবস্থায় আছে? বাসায় ফিরতে না ফিরতে একটা প্র্যাঙ্ক শুরু। জেহুদ ভাই তৎক্ষণাৎ মুখোশ টেনে খুলে ফেললো। হোয়াট ইজ দিস সুটকি? ছাতা তো নিয়ে গিয়েছিলি, তবে গা ভেজা কেন তোর? আর চেহারা এমন দেখাচ্ছে কেন? রাস্তায় কিছু হয়েছে? কে টর্চার করেছে? কি করেছে সুটকি? বলা নাই বল। ওই রাস্কেলের কলিজা ভুনা করে খাবা স্যার। কথাটা বলে শার্টের হাতা মোড়াতে লাগলেন ভাইয়া। আরে ভাইয়া, ওসব কিছু না, তুমি ভুল ভাবছো। আমি আসলে স্লিপ কেটে রোডে পড়ে গিয়েছিলাম, তাই একটু জামা কাপড় ভিজে গেছে। বলিস কি ছুটকি? ফুলে কিভাবে? কোথায় ব্যথা লেগেছে তোর? হাতে লেগেছে দেখি? পায়ে লেগেছে নাকি? কোথায় লেগেছে? আহা ভাইয়া, ওসব কিচ্ছু হয়নি আমার। এই গা ভিজেছে, এই যা। তুমি টেনশন করো না তো, আমি চেঞ্জ করে আসছি। আপনি না সবকিছুতে বেশি বেশি। মেয়েটা ঠান্ডা লেগে যাবে এভাবে। এভাবে আটকে রেখেছেন কেন ওকে? এত প্রশ্ন বাদ দিয়ে আন্টিকে বলুন গরম গরম আদা চা বানিয়ে আনতে। অসুস্থ হয়ে পড়লে মুসিবত হবে। জেহুদ ভাইয়া আর এক মুহূর্ত দাঁড়ালো না। এই ফাঁকে ঘরে চলে এলাম আমি। আমি শাওয়ার নিয়ে বেরোতেই চোখ হোটেল থেকে বেরিয়ে আসার উপক্রম হলো আমার। ঘর শুদ্ধ একটা নয়, দুটো নয়, পুরো পাঁচটা মানুষের বিচরণ। আমায় ওয়াশরুম থেকে বেরোতে দেখে এক একে প্রশ্ন ছুটতে লাগলো সবাই। আমি গুটি গুটি পায়ে বিছানায় ভাইয়াদের মাঝে চুপ করে বসলাম। আয়ু এতক্ষণে হয়তো আমার ধাপুস ধুপুস কাদায় লুটোপুটো খাওয়ার কাহিনী ব্যক্ত করে ফেলেছে, তবে জাঙ্কুক ভাইয়াকে সাইডে রেখে দিয়েছে। হঠাৎ ভাইয়া এসে সোজা আমার মাথা মারলো। সমস্যা কি ভাইয়া? বল। অনেক হুটহাট মারিস কেন আমাকে? চুপ কর। ঠিকঠাক দাঁড়াতে পারিস না, আবার মুখে মুখে কথা। আল্লাহ তো তোকে দুটো সুস্থ স্বাভাবিক পা দিছে নাকি? তাহলে ধুমধাম যেখানে সেখানে উল্টে পড়িস কেন? চোখ কি বড়ই বানায় দিলে খাইছস? হচ্ছে নাকি সুগা? মেয়েটা পুড়ে গেছে, কোথায় একটু টেক কেয়ার করবা, তা না ওটা জ্বালা দিচ্ছিস কেন রে? ওর টেক কেয়ার করতে করতে আমি বুড়ো হয়ে যাব বাবা। কোনো না কোনো অঘটন তোমার মেয়ে ঘটাবে। একে ভালো কথায় সোজা করা যাবে না, মেরে ধরে হাঁটা শেখাতে হবে। তোমাকে বলছে। আচ্ছা ছাড়ো সব, যা হয়েছে হয়েছে। উফ, মেয়েটা এখনো পর্যন্ত ঠিকমতো চুলগুলো মুছতে শিখেনি। দেখো টপ করে মাথা দিয়ে পানি পড়তেছে। শ্বশুর বাড়ি গিয়ে কি করবে এনে ভেবে আমার প্রেসার বাড়তেছে। এই শ্বশু আঙ্কেল থেকে এক সুটকি ওই টাক্কু আঙ্কেলের বাসায় কেন যাবে? কথাটা কানে আসতে বাসায় হাসি জোর পড়ে গেল। জেহুদ ভাই ঠোঁট উল্টে বলল, হে ব্রো, তোমরা এভাবে মুফারকে হাসছো কেন? হু ইজ শ্বশু আঙ্কেল? জানলে বলবে তো নাকি? আরে ওটা শ্বশু আঙ্কেল না রে পাগলা, ওটা হলো ফাদার ইন ল। তাও যদি না বুঝো তাইলে তোমাকে একটু সহজ ভাষায় বোঝাই। শ্বশুর মিন্স তোর বাচ্চার মাদারের ফাদার। ও আচ্ছা আচ্ছা। হোয়াট আর ইউ ডুইং জেনি? তোমায় বলেছি না যখন তখন ক্যাম্পাসে আসবে না। ওটা আমার ভার্সিটি, পড়াশোনা করার জায়গা, ওটা হ্যাং আউট করার জায়গা না। জেনি আজ একটা হট ড্রেস পরেছিল, আর জাঙ্কুককে দেখাবে না তাই কি হয়? তাছাড়া সে খুব করে যায় জাঙ্কুকের সাথে লিভ টুগেদার করতে। জাঙ্কুক বুঝে ব্যাপারটা, কিন্তু পাত্তা দেয় না। এদিকে জাঙ্কুক বলে দিয়েছিল সে আজ দেখা করতে পারবে না, তাই তো সোজা ভার্সিটি থেকে হাজির হয়েছিল সে। চুপ করে আছো কেন জেনি? উত্তর দাও, জাস্ট স্পিক আউট ম্যান। কি জবাব দেব আমি? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু হিয়ার? কেন তোমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করার অধিকার নেই আমার? আমি তোমার গার্লফ্রেন্ড। তুমি কোথায় কি করো না করো তা জানার সম্পূর্ণ রাইটস আছে আমার। লাইক সিরিয়াসলি, একটা কথা তোমায় কতবার বলবো? তুমি আমার উড-বি হতে পারো, বাট ইউ আর নট মাই গার্লফ্রেন্ড। আমি এইসব লেম রিলেশনশিপে ট্রাস্ট করি না। আর এখানে পার্সোনাল লাইফের প্রশ্ন আসছে কোথা থেকে? তুমি জানো আমি একজন পাবলিক ফিগার। প্রেস মিডিয়া সবসময় বসে থাকে কোনো না কোনো নিউজ লিক করার জন্য। একটা ইস্যু, জাস্ট একটা ইস্যু পেলেই ওটা খবরের পাতায়, সোশ্যাল মিডিয়া উল্টোপাল্টা নিউজের ছড়াছড়ি শুরু হয়ে যাবে। তুমি টাইম চাইছো, আমি তো দিচ্ছি যতটা সম্ভব। রেস্টুরেন্টে বসে যে কফি খাচ্ছি তাও কিন্তু একটা দুটো শো আমার ক্যান্সেল হচ্ছে। ভুলে যেও না তুমি জাস্ট আমার উড-বি ওয়াইফ। লিগ্যালি ওয়াইফ এখনো হওনি। আর বিয়ের আগে তোমার চাহিদা পূরণ কখনোই সম্ভব নয়, অন্তত আমার পক্ষে। সব সময় শুধু বিয়ে বিয়ে বিয়ে। বিয়ে ছাড়া কি আর কাপড়রা নিজেদের মতো টাইম স্পেন্ড করছে না? আদার্স ছেলেরা যেখানে গার্লফ্রেন্ডের সাথে রুম ডেটে যাচ্ছে, সেখানে আমাদের মাঝে কি হয়েছে বলতে পারো? হাতটাও কোনোদিন ঠিক মতো ধরনি তুমি আমার। ওসব নোংরামি আমার কাছে এক্সপেক্ট করবে না। এরকম বোকামি করো না জেনি। প্রতিবারই জাঙ্কুকের মুখ থেকে লিমিটেশন লিমিটেশন এবং লিমিটেশন এইসব শুনতে শুনতে কানটা পেকে গিয়েছিল জেনি। কিন্তু এবার মুখের উপর এত কড়া জবাব দেওয়ার প্রচন্ড রাগ হলো তার। কি ভাবে কি জাঙ্কুক নিজেকে? ভালোবাসাকে শুধু নোংরামি বলে দিতেও বিন্দুমাত্র বাধলো না তার। ইউ নো হোয়াট? ইউ আর জাস্ট ইম্পসিবল জাঙ্কুক।
এই কথাটা বলে গটগট করে রেস্টুরেন্ট থেকে বাইরের পথে হাঁটা ধরলো সে। এনিথিং রং স্যার? এভরিথিং ইজ ফাইন। আচ্ছা, আমার একটা ফ্রেন্ড আসবে, তার জন্য ওয়েট করছি আমি, ডোন্ট ওয়ারি। জাংকুক ফোনটা বের করে কাউকে একটা ফোন করলো। কি রে, কি খবর দোস্ত? কোথায় আছিস তুই? কোথায় আবার? বাসায়? একা আসতে পারবি? কখন যেতে হবে সেটা বল। কতক্ষণের মধ্যে আসতে পারবি সেটা বল, আমি ক্যাফেতে আছি। দেরি হবে দোস্ত, তুই ঘড়ি দেখতে দেখতে ঘুমা, আমি 5 মিনিটের লং জার্নি শেষ করে আসতেছি। ঠিক আছে, আয় তবে। এই দাঁড়া দাঁড়া, লাইন কাটিস না। তোর কফির মগ যদি 2টা থেকে 3টা হয় তাহলে কি খুব বেশি প্রবলেম হবে? কথা না পেয়েছিস সোজা সাপটা বলে ফেল, কাকে আনতে চাচ্ছিস? আরে ওই যে বিদেশে থাকতো না, বলেছিলাম না একদিন, আমার কাজিন, ভাই লাগে। ছেলে মানুষ, তাহলে সমস্যা নেই, নিয়ে আয়। জাংকুক চেয়ারে গা এলিয়ে দিয়ে চোখ দুটো বুজে রিল্যাক্স করছিল। হঠাৎ নিজের উপর ধারাম করে কোনো বস্তা পড়ায় ভরকে গিয়ে চোখ মুখ উল্টে তাকালো সে। যে হোক, নিজের উত্তেজনা কাবু করতে পারছে না। ফ্রেন্ডের সাথে দেখা করাবে বলে শুধু জীবন জাংকুকের কাছে যে তাকে নিয়ে আসা হবে সেটা ঘুণা করে টের পায়নি সে। সোগা চট জলদি জিহুকে টেনে ছাড়িয়ে দিল। জিহুক, ওইভাবে কেউ কারোর উপর ঝাঁপিয়ে পড়ে তোর মাথার কি ঘিলু বলে গেছে নাকি? ও তো মরে যেত। অ্যাকচুয়ালি ওটা যে আসলে জাংকুক হলো কিনা সেটা বিশ্বাস করতে পারতেছিলাম না। মানে আর কি, গায়েব হয়ে যাওয়ার আগে একটু জাম্প মেরে দেখে নিলাম, যে শিওর হয়ে নিলাম। উনি মাঝে মাঝে আমার স্বপ্নে এসে গায়েব হয়ে যায় কিনা। মানে কি ভাই, ও কি তো স্বপ্নে আসে নাকি? হ্যাঁ, মাঝে মাঝে আসে, আবার গায়েব হয়ে যায়, আমি খুঁজেই পাই না। তোকে না আমার আনাই ভুল হয়েছে, পাগল একটা। আরে সুগা ছাড় না, ও ছোট মানুষ, বোঝে নাই হয়তো। আমি ঠিক আছে তো। সকাল 7:45। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি আয়ুর মেসেজ ভাসছে ফোনে। ফোনটা হাতে নিয়ে মেসেজটা পড়তে শুরু করলাম। দোস্ত, আজ জলদি জলদি ভার্সিটিতে আসবি প্লিজ, ঠিক 9টায়। কি এমন জরুরি কাজ কে জানে যে এত সকাল সকাল যেতে হবে? কি আর করা, যেতে যখন হবে রেডি হব ভেবে আলমারিটা খুললাম। হাতে পড়লো জাংকুক ভাইয়ের শার্ট আর জ্যাকেটটা। দুটোই একজন সেলিব্রিটি পার্সনের, আর আমার কুকর্মের ফলে আমার কাছে এসে পড়েছে। জ্যাকেট আর শার্টটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতে লাগলাম। সামনে ড্রেসিং টেবিল ছিল, হঠাৎই হোয়াইট শার্টটা পরে দেখতে খুব ইচ্ছে হলো, আর পরেও ফেললাম। শার্টটা গায়ে ঢুকিয়ে ঘুরে ঘুরে নিজেকে দেখছিলাম। আরে বাহ, বেশ লাগছে তো আমাকে, একদম বাসায় পড়া টপচের মতো। হে সিটকি, গুড মর্নিং। গুড মর্নিং ভাইয়া। যেহেতু ভেতরে প্রবেশ করেই অবাক চোখে বলল, হাইলা ছুটকি, তুই শার্ট পরেছিস, তাও আবার জিন্স শার্ট। আরে চুপ চুপ, আসতে দিলে বড় ভাইয়া, আম্মাজান শুনলে কপাল বরাবর খুন্তি ঢুকিয়ে এপার ওপর বৃত্ত বানিয়ে ফেলবে। যেহেতু মুখে আঙুল দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, চুপ চুপ, কিন্তু বল এই শার্টটা কার? আসলে হয়েছে কি ভাইয়া, সেদিন আয়ুর সাথে শপিং মলে গিয়েছিলাম, আর এই জ্যাকেট আর শার্টটা ভীষণ ভালো লেগেছে। জিন্স কিন্তু তবু কিনেছি, ছেলেদের হোক, কিন্তু বাসায় তো পড়তে পারবো তাই না? ব্যাপারটা কেমন খটকা লাগছে আমার। তুই কালই তো ভিজে বাড়ি ফিরলি, আমি যদি ভুল না হই তাহলে তো এটা ওই শার্টটাই যেটা তোর গায়ে জড়ানো ছিল। ভেবেছিলাম আজ করবো, বাট কি যে হলো পরে জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম। এবার আর কি উত্তর দিব ভেবে পাচ্ছি না। থতমত খেয়ে কিছুক্ষণ আমতা আমতা করে জবাব দিলাম, হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছো তুমি। আসলে শার্টটা কেনার পর বাসায় এনে দেখি টাইট হচ্ছে আর ভীষণ শর্ট, তাই তো ওদিন চেঞ্জ করতে গিয়েছিলাম। বৃষ্টিতে ভিজে যাওয়ায় আমার কাজেও দিয়েছিল। এই কথা বলে আলমারিতে গুছিয়ে রাখলাম শার্টটা। কিন্তু জেহপের উত্তরটা মন মতো হলো না, কারণ এই শার্ট আর জ্যাকেটটা তার ভীষণ পরিচিত পরিচিত লাগছে। কিন্তু তারপরও জেহপ আর কিছুই বললো না। এরপর 3 ভাই বোন মিলে ঝটপট ব্রেকফাস্ট ছেড়ে নিলাম। আমি ভার্সিটিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। পেছন থেকে জেহপ ভাই হাত ছেড়ে বলল, ক্লাস শেষে একটা মিস কল দিস ছুটকি, আমি নিয়ে আসবো তোকে। ভার্সিটিতে আসার পর থেকে দেখছি আয়ুর চোখে মুখে চরম উত্তেজনা। শুধু আয়ু নয়, ভালো করে খেয়াল করলে দেখা যাবে একমাত্র আমি বাদে সবার ভাবভঙ্গিতে আনন্দের ঝলকানি। সবাই চেঁচামেচি করছে। জাংকুক ভাইয়া আর তার সহপাঠী বোগাম ভাইয়া আর টিউনো ভাইয়াও আছে সেখানে। জাংকুক ভাইয়া কিছু একটা লিস্ট করছে। হঠাৎ তিনি রাগী কণ্ঠে বললেন, যে অহেতুক চেঁচাবে তার বাজেটের সাথে 2 গুণ যোগ করা হবে। চোর সাবধান, চেঁচামেচি বন্ধ করো। আয়ু সহ সকলে চুপচাপ ঠোঁটে আঙুল চেপে ধরলো। বোগাম ভাইয়া হাসতে হাসতে বলল, আমার ডাউট লাগছে এই ভেবে যে তোমরা সুন্দরবনের বাঘকে দেখে যতটা না ভয় পাবে তার থেকে ভয় পাবে বেশি জাংকুককে। সবাই মাথা নেড়ে ছাই দিল। সেলিব্রিটি বদমেজাজি খরগোশকে আসলে সবাই ভয় পায়। সবার উত্তেজনার মাঝে শুধু আমি চিপকে আছি। কি ব্যাপার, সবাই এত হইচই, অথচ তুমি এভাবে চুপসে আছো কেন? ট্যুরে যাওয়ার মন নেই নাকি? আরে না না ভাইয়া, সেরকম কিছু না। আমিও এক্সাইটেড, কিন্তু ভাবছিলাম বাসা থেকে পারমিশন দেবে কিনা। ওহ কাম অন, তোমরা এখন স্কুল পড়ুয়া বাচ্চা নাও,
ভার্সিটিতে পড়ছো, পড়াশোনা করবে, ট্রাভেলিং করবে, শিখবে, জানবে, লাইফটা এনজয় করবে। এরপরে যদি ফ্যামিলি ঝামেলা করে তাহলে তোমার বাবার নাম্বারটা আমাকে দাও, আমি বুঝিয়ে বলে দেবো, ঠিক আছে? না না ভাই, ঠিক আছে, আমি যাবো। দ্যাটস গুড। বাই দ্য ওয়ে, তোমরা কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, তাই তো? জি ভাইয়া। ও, তোমাদের গাইড দিবে জাঙ্কুক, কেমিস্ট্রি বিভাগ ওর আন্ডারে। গেল আমার সহ সবকিছু মাটি হয়ে গেল। বুঝি না বাপু, সব খানি কেন ওনার সাথে আমার জোট বাঁধতে হবে, ভালো লাগে না। এর মধ্যে জাঙ্কুক ভাইকে দেখলাম উনি চলে যাচ্ছেন। আমি এবার শার্টটা নিয়ে এসেছি, জ্যাকেটটা না হয় নাই দিলাম, শার্টটা তো দিতেই হবে। পেছন থেকে দৌড়ে গিয়ে ডাকলাম ওনাকে। উনি পেছন ফিরে তাকালে শার্টটা সামনে ধরে বললাম, এই যে আপনার শার্টটা। সো আমি কি করব? কি করবেন মানে? আপনার শার্ট আপনি ফিরিয়ে নেবেন, ওটার প্রয়োজন তোমার হাত থেকে সস লাগার মুহূর্তে শেষ হয়ে গেছে। এটা নিয়ে যাও, তোমার যা ইচ্ছে তাই করো, আমি শার্টটা নিচ্ছি না। বেকুব সেজে একে অপরের দিকে তাকালাম আমি আর আইয়ো। জাঙ্কুক ভাইয়ের মতো জাঙ্কুক ভাই চলে গেল। আমি আর কি করব, শার্টটা ব্যাগে ভরে নিয়ে বসে রইলাম। এদিকে ঠোঁট উল্টে মুখ ফুলিয়ে বসে আছে যেহোক, মনটা ভীষণ গুমট বেঁধেছে তার। যে ঘড়িটা সে পছন্দ করেছিল সেটা তো সুগা আনেনি, তার সত্যি সে বলতে পারছে না। আবার সুগা যেটা আনতে চেয়েছিল ভুলে সেটাও আসেনি, অন্য একটা ঘড়ি নিয়ে এসেছে যেটা জিমিন পছন্দ করেছিল। দুটো অদল বদল হয়ে গেছে। যেহোকের এমন ন্যাকা কান্না দেখে সুগা বলল, চল শপিং মলে যাব। হোয়াই ব্রো, তোর এই প্যাচার মতো মুখ দেখতে আর ভাল লাগছে না, চল তো। এদিকে জিমিন গালে হাত দিয়ে বসে আছে। সে ভেবেছে হয়তো সুগা ঘড়ি পাল্টাতে আসবে, কিন্তু অনেক সময় কেটে যাবার পরও সুগাদের দেখা নেই। ম্যাম, আই থিংক ওনাদের কোনো প্রবলেম হয়নি, তাই আসেনি চেঞ্জ করাতে। তাছাড়া দুটো ঘড়ি তো প্রায় সেম ছিল, ওনাদের যেহেতু কোনো প্রবলেম হয়নি তাই আর কি বলছিলাম আপনি একটু কনসিডার করুন। আই এম এক্সট্রিমলি সরি ম্যাম, এরপর থেকে এমন ভুল আর হবে না কখনো। বাধ্য হয়ে জিমিন চলে যেতে নেয়। হঠাৎই কারোর সাথে ধাক্কা লেগে দুজনেই হুমড়ি খেয়ে পড়ে যায়। মুহূর্তেই যেন থমকে দাঁড়ালো সময়, থমকে দাঁড়ালো পরিবেশ, থমকে দাঁড়ালো সবকিছু। ভেজা গলাটাও অদ্ভুত এক কারণে শুকিয়ে গেল সুগার। যেহোকের শুকনো কাশিতে টনক নড়ল সুগার। নাম না জানা এই অনাকাঙ্ক্ষিত অনুভূতিতে বেশি পাত্তা দিল না সে। তাড়াতাড়ি জিমিনের উপর থেকে নিজেকে উঠিয়ে জিমিনকে টেনে তুলল সুগা। আরে ওকে মিস, অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি আপনি বের হতে নিয়েছিলেন, তো তখনই না দেখে আর কি। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। ভাগ্যিস দেরিতে হলেও আমি চলে যাওয়ার আগেই অন্তত আপনারা এলেন। আপনাদের জন্যই তো তড়িঘড়ি এই মলে এসেছিলাম। আমাদের জন্য এসেছেন মানে? মানে হলো এই যে এইটা। জিমিন হাতের ঘড়ির বক্সটা দেখিয়ে কথাটা বলল। থ্যাঙ্কস গড, ঘড়িটা আপনার কাছে। আমি তো ভেবেছিলাম নতুন কিনতে হবে আবার। জিমিন হাসলো, জেহপের দিকে চেয়ে আবার মিষ্টি করে বলল, ছোট ভাই রাইট, ভীষণ কিউট, একদম বাচ্চা বাচ্চা। বিনিময়ে সুগা মুখ টিপে হাসলো কিছুক্ষণ। যেহোক কাঁদো কাঁদো মুখ নিয়ে ঠোঁট কামড়ে ধরলো। আপনি হাসছেন কেন? আমি কি ভুল কিছু বললাম? আগে আপনি বলুন, আপনি কোন লেভেলের স্টুডেন্ট? আমি মেডিকেল থার্ড ইয়ারের স্টুডেন্ট। কিন্তু কেন বলুন তো? হাসছি কারণ ফর ইওর কাইন্ড ইনফরমেশন, ও আপনার থেকে 2 বছরের সিনিয়র। জিমিন মুহূর্তে বিস্ফোরিত চোখে তাকালো। সিরিয়াসলি নাকি মজা করছেন? জি হ্যাঁ, সিরিয়াসলি স্কয়ার। তাছাড়া আপনার সাথে শুধু শুধু মজা কেন করব? হ্যাঁ ঠিকই তো, শুধু শুধু মজা করবে কেন? এরপর থেকে আমাকে আর বাচ্চা বলবেন না। জিমিন লজ্জায় পড়ে দাঁত দিয়ে জিভ কাটলো, তারপর চোখ মুখ কুঁচকে তাকালো। কোথায় ভেবেছিল কলেজের পুরো স্টুডেন্ট হয়তো, হুটহাট কোনো একদিন গাল দুটো টেনে দেওয়া যাবে, গোল গোল চোখ করে ঠোঁট উল্টাবে। অথচ সে কিনা সিনিয়র, ভাবতেই কেমন বিদঘুটে লাগছে জিমিনের। এদিকে যেহেতু ভাবছে তাকে সবাই বাচ্চা ভাবলে তার প্রেম ভালোবাসা কি করে হবে। এদিকে আজ আবারও ক্যাম্পাসে এসেছে সেই উন্মুক্ত পাজরা নিয়ে মিস সোকল জরিনা থুপু জেনিয়াফা। মেজাজটা তুঙ্গে পৌঁছেছে আমার। কেন জানো সেদিনের ইনসিডেন্টের পর থেকে মেয়েটাকে দেখলে ভেতরে এক অদ্ভুত গান ভেসে আসে আমার। গানের লিরিক্সটা কিছুটা এমন, মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর। আমি যতটা না বিরক্ত, জাঙ্কুক ভাইকে দেখে মনে হচ্ছে তিনি তার থেকেও বেশি বিরক্ত। জাঙ্কুক ভাইয়ের কপালে ভাঁজ পড়েছে। উডবিকে দেখলে তো মন ময়ূরের মতো নেচে ওঠার কথা, সেখানে অদ্ভুত এক কারণে বিরক্ত বোধ করছেন উনি। তবে সেসবে আমার কিছুই যায় আসে না। মূলত শার্টটা ফিরিয়ে নিল না। এই মুহূর্তে খরগোশটার মাথা চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে আমার। তার উপর জুটেছে এই জরিনা খালা। কোমর দোলাতে দোলাতে গাড়ি থেকে নেমে ভেতরে আসছে সে। আমাদের কাছাকাছি পৌঁছেই হঠাৎ ব্রেক মেরে বসলো ঢঙ্গিটা। মুখ বাঁকিয়ে বলল, উফ, আজকাল ভার্সিটিতে মানুষ সালোয়ার পরে আসে নাকি? হাউ পোর। আয়ু রেগে মেগে আমার হাত খামচে ধরলো। আমার মুখ দিয়ে হঠাৎই বেরিয়ে গেল, কেউ মরে বিলছেছে, কেউ খায় কই। মেয়ে, তোমার হাতও দেখা যায়, জামা কাপড় কই? হে ইউ, তোমার সাহস তো কম না? যিনি
কথাটা বলল, কিন্তু তক্ষুনি জাঙ্কুককে আসতে দেখে থেমে গেল। ঠোঁটে জোরপূর্বক হাসি ফুটিয়ে সামান্য ঝুঁকে দাঁতে দাঁত চেপে বলল, তোমায় তো আমি পরে দেখে নেব ইডিয়ট একটা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হায় হায়, কি বলেন এসব আপু? আমি ওসব ছেঁড়াফাটা পোশাক পরে ঠ্যাং বের করতে পারবো না। যা দেখার এভাবে দেখে নিন। ছি 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 ছি, মেয়ে হয়ে আরেকটা মেয়ে বিয়ে দেখতে চান, লজ্জা করে না? জেনির মাথা রাগে দপদপ করছে। ও মনে মনে ভাবছে, এই স্টুপিড মেয়েটাকে তো পরে দেখে নিচ্ছি। এটা ভেবে জাঙ্কুকের কাছে চলে যায়। এদিকে আয়ুব ভয় ভয় বলছে, দোস্ত, কাজটা কি ঠিক করলি? কোন কাজ? এই যে জেনি আপুকে এভাবে না বললেও পারতিস, পরে যদি ভালো মন্দ কিছু করে বসে। জানিস তো জাঙ্কুক ভাই আমাদের সিনিয়র, ভাইয়াকে দিয়ে যদি পানিশমেন্ট দিয়ে দেয় তখন কি করবো? তুই চুপ থাক তো, পানিশমেন্টের ভয় না আমি পাই না, যা হবে সেটা দেখা যাবে। এটাকে দেখলে আমার গা জ্বলে যায়, ঠ্যাং বের করা সাদা বক একটা। এদিকে সোফায় ক্লান্ত শরীর ফেলে চোখ দুটো বুজে শুয়ে আছে সুগা। শরীরটা ক্লান্ত লাগলেও মনটা ভীষণ ফুরফুরে লাগছে তার। সাথে যোগ দিয়েছে একরাশ অলসতা। মল থেকে ফিরে ফ্রেশ হওয়ার বদলে ড্রয়িং রুমে শুয়ে পড়েছে সে। ইস, কি মিষ্টি হাসি মেয়েটার, কি মায়া ভরা টানা চোখ। এসব ভাবতে না ভাবতে নিজের গালে একটা চড় মারলো সুগা। বিড়বিড় করে বলল, হোয়াট দ্য হেল, কিসব ভাবছি আমি? পাশ থেকে হি হি করে হেসে উঠলো কেউ। স্পষ্ট খেপানোর তাগিদে বলল, হোয়াট হ্যাপেন্ড ব্রো, মন মে লাড্ডু ফুটা? সুগা চোখ গরম করে তাকালো। ব্রো, পরিবেশটা সুন্দর না? গরম গরম খবরটা মনির কানে ঢেলে দে একটু। এ কথাটা বলে উল্টো দিকে ফিরলো জেহব। এই একদম না, মা আমার কপালে গরম খুন্তি ভাঙবে। আবে এই বেটা থাম থাম বলতেছি। জেহব না থেমে দৌড় লাগালো, সুগাও ছুটে পিছু পিছু। অন্যদিকে তে বসে আছে ঘাসের উপর। ক্লাস শেষ, কিন্তু জেহব বলে দিয়েছিল সে নিতে আসবে, তাই তে আর যায়নি, অপেক্ষা করছে। ওদিকে আয়ু তার বন্ধুদের সঙ্গে গল্প জড়িয়েছে। তের এসব ভালো লাগছে না একদমই। কি খবর এভাবে একলা বসে যে? ক্লাস তো শেষ, বাড়ি যাওনি? কিছু না ভাইয়া, এমনি অপেক্ষা করছি, আমার ভাইয়া নিতে আসবে তাই। ও বেশ তো, বাই দ্য ওয়ে ভীষণ ক্লান্ত লাগছে তোমাকে, পানি খাবে? দাঁড়াও দিচ্ছি। ইস ওকে ভাইয়া, আমি ঠিক আছি, আমি কিছু খাবো না। আমি তোমার সিনিয়র, কথাটা ভুলে যেও না। তে ভরকে গেল, ভয়ে ভয়ে বোতলটা নিয়ে পানি পান করলো। হেই সিরিয়াসলি তুমি ভয় পেয়ে গেলে নাকি? আমি তো জাস্ট জোক করতেছিলাম। ভয়টা হঠাৎ করে কেটে গেল আমার, হেসে গলা মেলালাম আমিও। না, মানুষটা যেমন ভেবেছিলাম তেমন নয়, আসলে ভীষণ রসিক স্বভাবের তিনি। আমাদের কথোপকথনের মাঝে পাশ ঘেঁষে দাঁড়ালো কেউ। ইউনো, ম্যাম তোমাকে অফিসে ডেকেছেন। ওহ, এক্ষুনি যাচ্ছি। আটে এভাবে মুখ গোমড়া করে থাকবে না, কোনো প্রবলেম ফেস করলে আমায় ইনফর্ম করবে, ঠিক আছে? জি ভাইয়া। ইউনো ভাইয়া চলে গেলেন। আমি চুপচাপ ফোনটা বের করলাম, জাঙ্কুক ভাইয়ের থেকে একবারও তাকাইনি। হঠাৎই জাঙ্কুক ভাইয়া গম্ভীর কণ্ঠে বললেন, বাহ, সবটা যেতে না যেতে জল এত দূর গড়াই গেছে। মানে কি ভাইয়া, কি বোঝাতে চাচ্ছেন আপনি? মানেটা তো চোখেই দেখা যাচ্ছে, নতুন করে উত্তর দেওয়ার মতো তো কিছু নেই। দেখুন, আপনি যেমনটা ভাবছেন সেরকম কিছুই নয় ভাইয়া। তো জাস্ট আমি কেমনটা ভাবছি সেটা কি একবারও বলেছি তোমাকে? নিজে নিজেই সত্যিটা স্বীকার করলে সেটা তো ভিন্ন ব্যাপার। হোয়াট এভার, টুরে তাহলে যাচ্ছ তুমি? আমি টুরে যাই বা না যাই তাতে আপনার কি? আমার কিছুই না, আমি শুধু জানতে চাইছি তুমি যাচ্ছ কিনা। আমি দাঁতে দাঁত চেপে বললাম, আপনি ফার্স্ট শিফটে না থাকলেই পারতেন, আপনি অন্য শিফটে দেখুন না। কেন, আমি গেলে কি কোনো অসুবিধা? যদিও ফ্রি টাইমের উপরে যাওয়াটা ডিপেন্ড করছে, তবু তোমার মতো ঘাটতেরা স্বভাবের স্টুপিডকে সাহায্য করতে জাঙ্কুকে থাকাটা গুরুত্বপূর্ণ। বিস্ফোরিত চোখে তাকালাম আমি, মুখ ফুলিয়ে আবারও ঘাসের উপর বসে পড়লাম। পিঠটা পিছনে থাকা লম্বা গাছটা হেলান দিতে অনুভব করলাম কোনো গাছের সঙ্গে নয়, বরং রক্ত মাংসে গড়া মানুষের বাহুতে আটকে পড়েছি আমি। যার দরুন চমকে উঠে পাশ ফিরে তাকালাম। তৎক্ষণাৎ জাঙ্কুক ভাইয়া আমাকে ধরে সোজা করে বসিয়ে দিলেন। শক্ত গলায় বললেন, কোনো কাজ করার আগে 1000বার ভেবে করবে, নয়তো পাছে 1000বার আফসোস করলেও কুল কিনারা খুঁজে পাবে না, বুঝেছো? এই কথাটা বলে গটগট করে হেঁটে চলে গেলেন উনি। আমি কিছুক্ষণ থতমত খেয়ে চেয়ে রইলাম পলকহীন। পর মুহূর্তে ঘাড় ঘুরিয়ে গাছটার দিকে তাকাতে দেখলাম এক ঝাঁক লাল পিঁপড়ে। চোখ বড় বড় করে লাফিয়ে উঠে দাঁড়ালাম তক্ষুনি। ই আল্লাহ, একটু হলেই তো পিঠ আমার ঝালাপালা হয়ে যেত। হঠাৎই কেন জানি মনে হলো সাদা খরগোশটাকে যতটা খারাপ আমি ভাবতাম ততটা খারাপ হয়তো উনি নন, হতে পারেন বদমেজাজি, মোদি, ভীষণ কঠিন প্রকৃতির, তবু একেবারে খারাপ নন। পরের দিন জাঙ্কুক একটা বাসার সামনে গিয়ে কলিং বেল দিচ্ছে। অনেকক্ষণ হয়ে গেছে, কেউ গেট খুলছে না। মনে মনে বেশ রাগ হলো জাঙ্কুকের। ও ফিরে যাওয়ার জন্য পা বাড়াতে কেউ গেট খুলে দিল। জাঙ্কুক পেছন ফিরে চাইলো আর একটা অনাকাঙ্ক্ষিত মুখ দেখে বিড়বিড়িয়ে বলল,
বাড়ি ঠিকানা সবই তো ঠিক আছে, তবে এই ভুলভাল জিনিসটা এখানে কি করছে? নাকি সবটা আমার ইমাজিনেশন? এদিকে আমি ভাবছি এই ড্রাকুলাটা আমার বাসার সামনে কি করে? কে এসেছিল তে? আরে জাঙ্কুক যে, চলে এসেছিস? আয় ভেতরে আয়। এই তে দাঁড়িয়ে রইলি কেন? ভেতরে আসতে দে ওকে। আজকের আবহাওয়াটা বেশ ঠান্ডা, মন জড়িয়ে যাওয়ার মতো, কিন্তু সবার চেঁচামেচিতে সেসব শুধুমাত্র শব্দ দূষণ বলেই মনে হচ্ছে। কি অদ্ভুত, আমার ভাইয়ের ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার টাইপ বেস্ট ফ্রেন্ড নাকি জাঙ্কুক ভাইয়া, অথচ এই হাবাগোবা আমি সেসবের কিছুটি জানতাম না এতদিন। আর যখন সোনা ভাইয়া হেসে জাঙ্কুক ভাইয়াকে টেনে বাসায় ঢুকালো, আম্মু আব্বু খালামুনি জেহুব ভাই সবাইকে ডেকে আসর জমালো, ঠিক তখনই হঠাৎ করে স্তব্ধ হয়ে গেছি আমি। আমাকে এভাবে বসে থাকতে দেখে সোনা ভাইয়া আমার মাথায় টোকা মেরে বসে। জাঙ্কুক ভাইয়ের কাঁধে হাত রেখে নিঃসংকোচে বলে, ও তোর ভাইয়ের কলেজার দোস্ত লাগে বুঝলি? জাঙ্কুক, বোনকে তো দেখে এবার আলাপ কর। আফটার অল তুই ওর ভার্সিটির সিনিয়র ভাই। সুগার কথায় জাঙ্কুক শুধু মুচকি একটু হাসলো। জাঙ্কুক যে ব্যবহার করেছে তার সাথে, তে যদি এসব ওদের বলে দেয়, এরা যদি জানে তাহলে কি হবে? জাঙ্কুক বেশ টেনশন পড়ে গেছে। জাঙ্কুক ভাইয়া অপ্রস্তুত চোখে আমার দিকে তাকাতে দাঁত কেলিয়ে বললাম, কেমন আছেন ভাইয়া? চোখ মুখ আমার শুকনো লাগছে যে। ইমা, আপনি তো রীতিমতো ঘামছেন। হে জাঙ্কুক ব্রো, এমন কুল টাইমে তুমি দাও দাও করে জ্বলছো কেন? আই এম টোটালি ফাইন। অ্যাকচুয়ালি ক্লান্ত শরীর নিয়ে ডিরেক্ট বাসা থেকে বেরিয়েছি তো, তাই একটু অস্থির লাগছে, তেমন কিছু না। এই কথা শুনে ভেতরে ভেতরে এক পৈশাচিক আনন্দ পেলাম আমি। দৌড়ে গেলাম কিচেনের উদ্দেশ্যে। গ্লাস ভর্তি বরফ ডোবানো জল এনে সামনে ধরলাম ওনার। জাঙ্কুক ভাই আর চোখে এক পলক বিস্ফোরিত হয়ে তাকালেন। আমি আবারও দাঁত কেলিয়ে বললাম, ও কি হা করে কি দেখছেন? পানিটা খান, ভালো লাগবে আপনার। অনিচ্ছা সত্ত্বেও দুধক পানি খেয়ে গলা ভিজিয়ে গ্লাসটা টেবিলে রাখলেন উনি। ভাইয়া, আই জাস্ট ক্যান বিলিভ দিস যে আপনি আই মিন সুগা ভাইয়ার বেস্ট ফ্রেন্ড। ও মাই গড! ভাইয়া একটা রিকোয়েস্ট প্লিজ, আজ তো ভার্সিটিতে নেই আপনি, তবে কি আজ একটা অটোগ্রাফ পাবো? প্লিজ ভাইয়া, প্লিজ প্লিজ প্লিজ। আপনি ভাবতে পারবেন না আমি আপনার কত বড় ফ্যান, প্লিজ ভাইয়া। জেহুব ভাইয়া আর চোখে আয়ুর দিকে তাকালো। মনে মনে ভাবলো, যা শালা, এ তো দেখি আজ বাড়ি থেকে করোনার বদলে মধু খেয়ে এসেছে। এর মাঝে আমি বলে উঠলাম, ঘরে এসে চলে, সাথে এত বড় একটা ফ্যান, এত কিছু থাকতেও জাঙ্কুক ভাই দেখে থামছেন, এ তো ভারী মুশকিল ব্যাপার। প্রায় সাথে সাথেই চোখ গরম করে তাকালেন উনি। কি ভাইয়া, কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? আমার বিদ্রুপের হাসিকে নিতান্তই ঠাট্টা সাব্যস্ত করতে এসে উড়িয়ে দিলেন উনি। আয়ুর হাতে থাকা পেপারটায় দমনা ভাব নিয়ে পুরো 1 মিনিট ধরে অটোগ্রাফ লিখলেন। এক প্রকার লাফিয়েই পেপারটা হাতে নিল আয়ু। জলে ভেজা চিকচিকে চোখে চেয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। মাই প্লেজার। জাঙ্কুক ভাই আবারও স্মিত হাসলেন। সুগা ভাইয়ের কানে ফিরে বেশ স্বাভাবিক গলাতেই বললেন, তোর বোনকে যে আমি একেবারে চিনতাম না ব্যাপারটা এমন নয়। আমি শুধু জানতাম না এই স্টুপিড, আই মিন এই মেয়েটা তোর বোন। তবে আমি কনফিউজড, তোর চেহারার সাথে তোর বোনের চেহারা তেমন কোনো মিল নেই। চট করে দেখলে বোঝাই যায় না। সোগা ভাইয়া আমায় টেনে নিজের পাশে বসালো। তারপর জেহুব ভাইয়ের গা চেপে ধরে এদিক ওদিক ঘুরিয়ে বলল, দেখ তো এবার চেনা চেনা লাগে নাকি? হোয়াট এ কানেকশন, জেহুবের সাথে তোর বোনের এত মিল! হ্যাঁ, অদ্ভুত হলে এটাই সত্যি, কাজিনে চেহারায় মিল পেয়েছে, আমার কিচ্ছু পাই নাই। আমি আর কিচ্ছু বললাম না, উঠে যেতে নিলাম। এই সুটকি, কই যাচ্ছিস? বস আমাদের সাথে, আর জাঙ্কুকগুলোর সাথে জমিয়ে আড্ডা দেবো সবাই। সেসব হবে ক্ষণ, আপাতত ওনার খাতির যত্ন করতে হবে না? হাজার হোক মেহমান বলে কথা, ভালো মন্দ খাওয়াতে হবে তো। আমি যাই, আম্মুদের হেল্প করি। আমায় কিচেনের উদ্দেশ্যে হাঁটতে দেখে হঠাৎ করেই ভূত দেখার মতো চমকে উঠলো ভাইয়াটা। এর আবার কি হলো? আজ সূর্য ঠিক দিকে উঠেছে তো? জিন আর জেহুবের আম্মু রোজ রান্না ব্যস্ত। আম্মু, কি কি রান্না করছো? অনেক কিছু। তোর কিছু লাগবে? না, আমার কিছু লাগবে না। বলছিলাম যে আয়োজনে কিন্তু কোনো কমতি রেখো না। আমার ধারণা হয় আমি একটু হেল্প করি। বুঝোই তো, তোমার ছেলের বন্ধু হলেও তিনি একজন সুনামধন্য সেলিব্রিটি। মিস্টার জীবন জাঙ্কুকের খাতির যত্নে কি কোনো ত্রুটি রাখা যায় বলো? ব্যাপারটা কি বলতো? তুই আজ নিজে থেকে আমার রান্না হেল্প করতে এসেছিস? এতে অন্য কোনো মতলব নেই তো? ও আম্মু, এতদিন রান্না শিখো বলে কান খেয়ে ফেলেছো, আর আজ যখন নিজ থেকে একটু এসেছি হেল্প করতে চাইছি, তখন তুমি আমার মতলব করছো। এর মাঝে আয়ু দৌড়ে এলো। তোর ভাইকে বলে দে আমি রান্না করবো জাঙ্কুক ভাইয়ের জন্য, সে নয়।
না, জাঙ্কুকগুলো আমার পছন্দ, আমি রান্না করব। আম্মু আর খালামণি তো আকাশ থেকে পড়েছে যেন। এই তোমরা কি করছো এসব? এভাবে ঝগড়া করছো কেন? আইয়ো মা, কি হয়েছে একটু বলবে? তোমরা বাচ্চাদের মতো রান্না নিয়ে উঠে পড়ে লেগেছো কেন? আন্টি, আপনার ছেলে বাচ্চামো করছে, ওনাকে বলুন ছেলে মানুষের মতো থাকতে। রান্না বান্না এসব থেকে যেন 100 হাত দূরে থাকেন উনি। দ্যাটস নট ফেয়ার ময়দা সুন্দরী। এই যুগের ছেলেরা মেয়েদের থেকে রান্না বান্নায় বেশি এক্সপার্ট। আফটার অল আমেরিকায় ব্যাচেলার ছিলাম আমি, প্রায় 20 টাইপ সেট ডেজার্ট বানাতে পারি। রাখেন আপনার ডেজার্ট, আপনি আবার আমাকে ময়দা সুন্দরী বলেছেন। আপনাকে তো আমি আর ছাড়ছি না। স্টপ ইট, সবাই চুপ করো প্লিজ। চরম কোনো অঘটন ঘটার পূর্বেই চেঁচে উঠলাম আমি। আমার হাই ভোল্টেজ মার্কা চিৎকারে নিজেদের সংযত করে স্ট্যাচু হয়ে দাঁড়ালো দুজন। আয়ু হঠাৎ করে লজ্জায় কুঁকড়ে উঠলো। সর্বনাশ, মায়ের সামনে ছেলের নাক ফাটাতে যাচ্ছিল সে। ব্যাস, অনেক হয়েছে। তোমাদের সুপার স্টারকে রান্না করে খাওয়াবার কথা। তোমাদের যখন এতই খাওয়াতে হবে, এতই সহজে গেছে, তখন আয়ু তুই লাচ্ছি বানা। আর জিহু ভাইয়া, তোমার হাতের চাউমিনটা বেশ হয়, তুমি ওইটাই বানাও। ওয়াও, তোকে এতগুলো থ্যাঙ্কস সুটকি, এতক্ষণে একটা ভালো সলিউশন বের করেছিস। হায় আমার আল্লাহ, একটা মানুষকে নিয়ে বাসার ভিতর পুরো লঙ্কা কাণ্ড বাজিয়ে ছেড়েছে এরা। ওই বেটা, সমস্যা কি তোর? এমন উল্টাপাল্টা রিঅ্যাকশন কেন দিচ্ছিস? সেদিন বললি ট্যুরের ফার্স্ট শিফটে তুই যাবি, এখন আবার বলতেছিস তুই ট্যুরেই যাবি না। মাথা মুন্ড কি ঠিক আছে? জাঙ্কুক আমতা করে বলল, না যাবো তো, হ্যাঁ ফার্স্ট শিফটে যাবো। জাঙ্কুক, তুই কি কিছু নিয়ে টেনশন করছিস? আমাকে বল। আরে চুপ করেছিস কেন, বল কি হয়েছে? জাঙ্কুক হঠাৎ করেই কোনো গোছানো জবাব দিয়ে উঠতে পারলো না। বিরক্তিতে রীতিমতো থরথর করে কাঁপছে তার গা। নিজের গালে নিজেকে উদাম মার্কা চড় মারতে ইচ্ছে করছে। সেদিন মেয়েটাকে বাড়ি থেকে বের হতে বলে নিজেই কেমন নির্লজ্জের মতো তাদের বাসায় চলে এসেছে। যদি মেয়েটা আবার ছোগাকে সবটা বলে দেয়, বানিয়ে আদর চালেই বাড়িয়ে বলে দেয়, তখন কি হবে? এর মাঝে জাঙ্কুকের ফোনে কল আসে। দোস্ত, ফোন এসেছে আমার, আমি একটু সাইডে থেকে কথা বলে আসি। জাঙ্কুক ফোনটা নিয়ে তাড়াতাড়ি সাইডে চলে যায়। সোগা ভীষণ অবাক হচ্ছে, জাঙ্কুক ওর সামনে থেকে ফোন করে লুকাচ্ছে। হ্যালো, হাই হ্যালো ছাড়ো। হ্যাঁ রে জাঙ্কুক, বাসায় নেই কেন? আজ তো কোনো শো ছিল না তোমার। একটা কাজে বাইরে এসেছি। কি বলবে বলো? কি বলবো মানে? আজ রাতে আমাদের একসাথে ডিনার করার কথা ভুলে গেছো তুমি? সো হোয়াট, এখন মাত্র 6টা বাজে, 10টা বাজতে আরো 4 ঘন্টা বাকি। এতটা ইরেসপন্সিবল কেন তুমি জাঙ্কুক? ডিনার না হয় 10টায়, বাট তার আগে একটু পার্কে এন্ড শপিং মলে নিয়ে যাবা না আমাকে? কেনাকাটা করবে ভালো কথা, তাতে আমার যেতে হবে কেন? ক্যাশ কি কম পড়ে গেছে? কার্ড থেকে ট্রান্সফার করে দেব? জেনের মেজাজটা যতটুকু ঠিক ছিল, তাও এই মুহূর্তে ভ্যানিশ হয়ে গেল। রাগের চরম পর্যায়ে পৌঁছে চিৎকার করে উঠল সে। ইউ নো হোয়াট জাঙ্কুক, you are just impossible. Life partner হিসেবে you are really not a good person. You are not perfect. জাঙ্কুক নিঃশব্দে হাসলো। জেনির মুখ থেকে এসব ইউজলেস টাইপ কথা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে তার। প্রথম অদ্ভুত লাগলেও ইদানিং এসব নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামায় না সে। বিয়ে না হতেই মেয়েটা এত ক্লোজ যে কেন হতে চায়, সেটাই জাঙ্কুক বুঝে পায় না। জেহব ভাইয়া আর আয়ুকে নিজেদের মতো রান্নার দায়িত্ব পালন করতে দিয়ে কিচেন থেকে বেরিয়ে এলাম আমি। সুদা ভাইয়া চিন্তিত মুখে বসে আছে সোফায়। যাক বাবা, খরগোশটা আবার কোথায় গেল? এদিক ওদিক সন্ধানের উদ্দেশ্যে চোখ ঘোরাতেই জানালার ধারে দাঁড়িয়ে থাকতে দেখা গেল জাঙ্কুক ভাইয়াকে। গধূলির আলো মেখে মুখখানি কি ভীষণ স্নিগ্ধ লাগছে ওনার। সিল্কি চুলগুলো থেকে উঠছে। কয়েক সেকেন্ড পলকে চেয়ে নিজের চোখ নামিয়ে নিলাম আমি। এই মুহূর্তে একটা প্রবাদ খুব করে মনে পড়ছে আমার। কথায় আছে, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। জাঙ্কুক নামক বান্দাটাও মূলত সেই বাক্যের সত্যতা স্বরূপ। চেহারাটা মাশাআল্লাহ, অথচ ব্যবহারটা নাউজুবিল্লাহ। আমি ওনার কাছে এগিয়ে গিয়ে বললাম, এ কি, আপনি এখানে কি করছেন? চলুন, নাস্তার ব্যবস্থা করেছি আমরা। হাজার হোক, আপনি আমাদের মেহমান বলে কথা। আমরা আবার ভীষণ ফর্মাল এসব ব্যাপারে। মেহমানদের খাতির যত্নে বিন্দুমাত্র ত্রুটি রাখতে পছন্দ করি না, তাই আজ রাতের খাবার না খেয়ে কিন্তু ছাড়ছি না আপনাকে। জাঙ্কুক ভাইয়া দাঁতে দাঁত চেপে ডাকটা দমিয়ে নিলেন। হেসে বললেন, ভাগ্য অনেক ভালো তোমার, বুঝলে? শুধুমাত্র সুগার বোন বলে এখনো পর্যন্ত সহ্য করছি তোমায়। কি, আপনি আমায় সহ্য করছেন? ওয়েট, বাই এনি চান্স আপনি কি ভুলে যাচ্ছেন আপনি যেখানে নিজের অমূল্য পাদকাজরা ফেলে দাঁড়িয়ে আছেন, তার উত্তরাধিকার আমার বাবা। সেটাই তো দুর্ভাগ্য আমার। আঙ্কেলের মেয়ে এতটা স্টুপিড এন্ড ডিসগাস্টিং হবে আগে জানলে এই বাসায় আসার আগে আমি 10 বার ভাবতাম।
বিনিময়ে জোরালো কোনো বাক্য উচ্চারণ করতে উদ্যত হয়েছিলাম, কিন্তু তার পূর্বেই হাত ছাড়ালো ভাইয়া। হাতের ইশারায় ডাকলো দুজনকে। জাঙ্কুক ভাইয়া আমাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে এগোলেন। দাঁতে দাঁত চেপে ভাইয়ার নিকট পৌঁছালাম আমিও। আম্মু আপাতত হালকা নাস্তার সাথে ঠান্ডা জুস সার্ভ করছে টেবিলে। জাঙ্কুক ভাইয়া গিয়ে বসলেন ভাইয়ার পাশে। একটা কাবাব তুলে কাবাবে কামড় বসালেন। আমিও আগ্রহ নিয়ে তাকিয়ে আছি, কারণ এই কাবাবটা আমিই বানিয়েছি। পুরো কাবাবটা একবার জিহ্বায় ঠেকলেই কত ধানে কত চাল তা হাড়ে হাড়ে টের পাবে এই সাদা খরগোশটা। জাঙ্কুক ভাইয়া কাবাবের অর্ধেকটা চিবিয়েছেন সবে। স্বাদটা ঠিক মতো বুঝতে লম্বা শ্বাস টানলেন তিনি। জিহ্বাটা ইতিমধ্যেই জ্বলতে শুরু করেছে নির্ঘাত। আহা কি শান্তি! ভেতরে ভেতরে একটা পৈশাসিক আনন্দ পেয়ে নড়ে চড়ে বসলাম আমি। জাঙ্কুক ভাইয়া ঠোঁটে ঠোঁট চেপে ধরলেন। এই কি, কাবাবটা কি খুব বেশি ঝাল হয়েছে বাবা? এই তে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস, পানি দে জাঙ্কুককে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি আম্মু। এই কথাটা বলেই চটজলদি গ্লাস ভর্তি করে পানি এগিয়ে দিলাম। জাঙ্কুক ভাইয়া তড়িঘড়ি করে শেষ করলেন পুরো গ্লাস, তবুও ঝাল কমলো না। কাবাব তো আমিও খেলাম, এতটুকু ঝাল ছিল না, তাহলে তুই এরকম কেন করছিস? আরে ভাইয়া, তুই একটা ববেট, সবার কি ঝাল সহ্য করার ক্ষমতা সমান নাকি? উনি হয়তো ঝাল খেতেই পারেন না। আর জাঙ্কুক ভাইয়া একটা কাজ করুন, আপনি বরং এই যে জুসটা খান, ঝাল কমে যাবে। বলেই ফ্রুট জুসের গ্লাসটা এগিয়ে দিলাম আমি। জাঙ্কুক ভাইয়া গ্লাসটা হাতে নিয়েছে মাত্র, তবে শক্ত করে এখনো আঁকড়ে ধরেনি। ঠিক সেই মুহূর্তেই হাতটা ছেড়ে দিলাম আমি। মুহূর্তে জুস ভর্তি গ্লাস ছিটকে পড়লো ওনার গায়ে। ইউ, ঠিক করলে তুমি এটা? তুই দেখে শুনে কাজ করবি তো নাকি? ছেলেটার শার্টটা এখন একদম ভিজিয়ে দিলি। সরি ভাইয়া, আমি ইচ্ছে করে করিনি। শার্ট নিয়ে পরে গবেষণা করা যাবে, আপাতত জুসটা খা, ঝালে অবস্থা তো খারাপ হয়ে গেছে। এটা বলেই আরেক গ্লাস জুস এগিয়ে দিল ছোট ভাইয়া। জাঙ্কুক ভাইয়া পুরোটা গ্লাস খালি করলেন চোখের পলকে। এদিকে আম্মু চিন্তিত হয়ে আছে বেটার শার্ট নিয়ে, দাগ লেগে গেলে তো মুশকিল। আরে তোমরা তো চাপ নিচ্ছ কেন ভাইয়া? তোদের ফিটনেস তো সেমই, তোর একটা শার্ট পরিয়ে দে, ঝামেলা মিটে গেল। আম্মু বরং ওয়াশিং মেশিনে ওনার শার্টটা ওয়াশ করিয়ে আনো। এতদিনে একটা কাজের কথা বলেছিস। জাঙ্কুক, আমার সাথে ঘরে চল, চেঞ্জ করিয়ে আনি তোকে। জাঙ্কুক ভাইয়া শুধু মাথা নেড়ে সম্মতি জানালেন। ভাইয়ের সাথে যাওয়ার পথে বিস্ফোরিত চোখে এক পলক তাকালেন আমার দিকে। ভেতরে ভেতরে যে লাভার্নায় রাগের ঝলকানি উঠে দিচ্ছে তা বেশ ভালোই বুঝতে পারছি। রাগলে রাগুক, করলে করুক, তাতে আমার কি? ভীষণ স্বস্তি লাগছে আজ। মনে হচ্ছে কত বছর ধরে কত সাধনার ফল পেলাম। একদম মুখের উপর ঝামা ঘষে দেওয়াটাই আনন্দিত আমি আজ। জাঙ্কুক ভাইয়া ড্রেস চেঞ্জ করে আসলেন, আমার দিকে এখনো কটমট করে তাকাচ্ছেন। আমি আবার খুব ইনোসেন্ট, হঠাৎ ঝড়ের বেগে দৌড়ে বেরিয়ে এলো জিহব ভাইয়া। আমার পেছনে এসে লুকাবার ব্যর্থ চেষ্টা করে বলল, সুটকি প্লিজ সেভ মি, বাঁচালে মুঝে উস চুরাইল সে। সামনে তাকিয়ে দেখলাম আইয়োর মাথা থেকে শুরু করে পুরো গায়ে চাউমিনের সরাসরি। রাগে কটমট করতে করতে আয়ু বলল, ধলা ইন্দুরের বাচ্চা, এখন বোনের পেছনে লুকানো হচ্ছে, বেরিয়ে আয় বলছি। আজ তোর একদিন কি আমার একদিন। জিহব ভাইয়া ভয়ে কুকড়ে চাপে ধরলো আমার। আচ্ছা ভাইয়া, তোমার না চাউমিন বানাতে কড়াইটা চুলায় বসিয়ে দিয়ে এলো খালামণি, তাহলে কড়াই ছেড়ে আইয়ুর গায়ে পাস্তা ভাজতে গেলে কেন তুমি? তোর ভাই চাউমিন রান্না করতে নয়, চাউমিনের সাথে ডিস্কো ড্যান্স করতে শুরু করেছিল, যার ফলস্বরূপ এই যে আমি ভূতের মহারানীর সাথে দাঁড়িয়ে আছি তোদের সামনে। আমরা কেউই বিপরীতে বলার মতো কিছু খুঁজে পেলাম না। খালামণি ছেলের উদ্ভট কার্যকলাপে দুহাত কপালে চেপে ধরলেন। আমি থমকালাম খালামণির সামনে ছেলেকে দেওয়া আয়ুর লাগামবিহীন গালিগালাজের তাড়নায়। সুগা ভাইয়ের মুখেও আজ অন্য দিনের তুলনায় অন্যরকম ভাবভঙ্গি। ঠোঁটে ঠোঁট চেপে পরিস্থিতি বুঝবার চেষ্টা করছে সে। অথচ এরকম থমথমে মুহূর্তে হঠাৎ করে হেসে উঠল কেউ। গলার স্বরটা পরিচিত হলেও ঝংকারটা অপরিচিত খুব। চমৎকার সেই হাসির ঝংকারে চমকিত হলাম আমরা সবাই। জাঙ্কুক ভাইয়া হাসছেন, মুখ হা করে আলোড়িত হচ্ছে সেই শব্দ। ঘুরে ফিরে দেয়ালে দেয়ালে বেঁধে ফিরছে, বারবার কানে এসে চমৎকার এক অনুভূতিতে ভরিয়ে দিচ্ছে মন। না চাইতেও মুগ্ধতায় পিষ্ট হতে হচ্ছে। আর মনে মনে প্রশ্ন ভেসে আসছে, এই রক্ষা যে সূক্ষ্ম মানুষটাও বুঝি মন খুলে হাসতে জানে।